আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, ৫টি সংস্কার কমিশনের প্রস্তাবিত ১৬৬ সুপারিশের বিষয়ে ৩৪টি রাজনৈতিক দল ও জোটের কাছে মতামত চেয়ে জাতীয় নির্বাচন কমিশন ১৩ মার্চের মধ্যে দলগুলোকে মতামত জানানোর অনুরোধ জানানো হয়েছে। মতামত পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু করে স্বল্প সময়ের মধ্যে ঐক্যমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দলটি মনে করে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই সঙ্গে হতে পারে, তবে গণপরিষদের প্রয়োজন নেই বলে সরাসরি মতামত দিয়েছে বিএনপি। ফলে সংস্কারের নানান ইস্যুতে এবং নির্বাচনের রূপরেখা নিয়ে সব পক্ষ কতখানি ঐক্যমত্যে পৌঁছতে পারবে তা নিয়ে সংশয় রয়েই গেছে। আর ঐক্যমত্য তৈরি না হলে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়েও সংশয় করছেন কেউ কেউ। মার্চের মধ্যে নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে দলটি। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সংস্কার নির্বাচনে ঐক্যমত্যের চ্যালেঞ্জ। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, NDM এর চেয়ারম্যান ববি হাজজাজ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান। অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম এবং সাবেক অতিরিক্ত সচিব আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। এই জন্য ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে। যাচ্ছি মূল আলোচনা বিষয়ে সংস্কার ও নির্বাচন ঐক্যমত্যের চ্যালেঞ্জ। প্রথমে শুরু করতে চাই রাশেদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি বলুন যে এই যে নির্বাচন এবং সংস্কার নিয়ে কিন্তু নানা রকম বিতর্ক আছে, এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। নির্বাচন এবং সংস্কার নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। মানে কি চ্যালেঞ্জগুলো আপনি দেখছেন? জি, সেটি আসবো। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে নির্বাচন এই বছরের ডিসেম্বরে হতে পারে যদি আমরা কম সংস্কার চাই। আর আগে বলেছিল যদি বেশি সংস্কার চাই সেক্ষেত্রে 26 জুনে। তবে যেহেতু এই সময় বৃষ্টি বা বাদলার সময়, যে কারণে এখন তিনি মার্চের কথা বলছেন। তবে তিনি আসলে কোনো নির্দিষ্ট ডেট দেননি। তিনি বলছেন যে হতে পারে, যবে, কিন্তু, তবে এর মধ্যেই আসলে তিনি সীমাবদ্ধ রয়েছেন। যে কারণে কিন্তু রাজনৈতিক মহলে এক ধরনের সন্দেহ এবং সংশয় তৈরি হয়েছে যে আসলে কি সরকার নির্বাচন দিতে চায় নাকি আসলে এই হতে পারে, যবে, তবে, কিন্তু এর মধ্যে বা এই গোলকধাঁধার মধ্যে মানুষকে রেখে বিভ্রান্ত করে আসলে তারা আরও বেশি সময় ক্ষমতায় থাকতে চায়। তো আমার কাছে যেটি মনে হচ্ছে সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ, সেটি হলো যে বিএনপি বলেন বা অন্যান্য দল বলেন, তারা কিন্তু ইতিমধ্যে বলেছে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে আমরা আন্দোলন করব। এখন যে কোনো দল তো চাইলেই নির্বাচনের বিষয়ে বা ভোটের ব্যাপারে আন্দোলন করতেই পারে। নির্বাচন চাওয়া কি অন্যায়? ভোটের কথা বলা কি অন্যায়? না। এখন সরকার যদি মনে করে যে অন্যায়, তাহলে সরকারকে পাল্টা যুক্তি দিয়ে বোঝাতে হবে যে ভোট চাওয়া বা গণতন্ত্রের কথা বলা বা নির্বাচনের কথা বলা অন্যায়। কিন্তু সরকার এখনো পর্যন্ত সেটি বোঝাতে পারেনি। দেখেন, রাষ্ট্র সংস্কারের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো নির্বাচন বা গণতন্ত্র। এখন সেই নির্বাচন নিয়ে যখন রাজনীতিবিদরা কথা বলছে, তখন সরকারের মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু রাজনীতিবিদদেরকে নানান ধরনের ব্লেম দেয়া শুরু করছে। তো সেক্ষেত্রে তো অবশ্যই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ যে সকল দল যদি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার একটি উদ্যোগ গ্রহণ করে, তখন কিন্তু এই সরকারের অবস্থা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতন হতে পারে। হ্যাঁ, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এর মানে এই নয় যে তিনি জাতিকে একটি অনিশ্চয়তার মধ্যে রাখবেন। এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ একটি গোলকধাঁধার মধ্যে রয়েছে, একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে নির্বাচন কি আসলেই হবে নাকি হবে না। আবার বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মনে করছে আরে ইউনূস সাহেব আইসে তো থাক, 5 বছর থাক, 10 বছর থাক, সমস্যাটা কি আসলে বাংলাদেশে যারা ব্যবসা করে তারা জানে। বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে এলসি খোলা যাচ্ছে না। এই মুহূর্তে আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংকগুলোর অবস্থা কিন্তু বাজে হয়ে গেছে। সরকার টাকা ছাপিয়ে কিন্তু বিভিন্ন ব্যাংকে কিন্তু আপনার টাকা দিয়েছে যে আপনারা ট্রানজাকশন ঠিক রাখেন। এখন এই মুহূর্তে সাময়িক সময়ে সরকার হয়তো টাকা ছাপিয়ে
অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু মানে ঠিক রেখেছে, কিন্তু এটি আসলে কত বছর সম্ভবপর হবে? 2 বছর, তারপরে কিন্তু বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার মতন দেউলিয়া হয়ে যেতে পারে। কারণ টাকা ছাপালে কি হয় সেই সমস্যা সংকট সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি। সুতরাং সরকারের সামনে নানানমুখী চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে সবথেকে বড় চ্যালেঞ্জ যে আসলে সরকার সঠিক সময়ে নির্বাচনটা দিতে পারবে কিনা। ডক্টর ইউনূস, আমি ধরে নিলাম যে তিনি আসলে সঠিক পথে রয়েছেন, তিনি সঠিক চিন্তা করছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই উপদেষ্টা পরিষদে এক শ্রেণীর ষড়যন্ত্রকারী যুক্ত হয়েছে। এখন এই ষড়যন্ত্রকারীকে পাশ কাটিয়ে ইলেকশন দেওয়াটাও কিন্তু ডক্টর ইউনূসের জন্য সবথেকে বড় একটি চ্যালেঞ্জ বলে আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আমি এ পর্যায়ে যাচ্ছি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান। আপনি বলুন যে অর্থাৎ যুগ্ম সদস্য সচিব আপনি বলুন যে বলা হচ্ছে যে বিএনপি বলছে যে আপনারা একটা নতুন সংবিধানের কথা বলছেন, সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে গতকালকে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংবিধান সংশোধন করেই অনেক কিছু করা সম্ভব, নতুন পুনর্লিখনকে বা পরিবর্তনের প্রয়োজন নেই। অন্যদিকে নির্বাচনের যে কথা বলা হচ্ছে যে দ্রুত নির্বাচন না হলে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে জনগণের যে নির্বাচনমুখিতা, সেটি আপনারা গণপ্রকাশের নির্বাচনের কথা বলছেন, তারা বলছে যে এটির প্রয়োজন নেই। এই যে দুটিমুখী অবস্থান দুটি পার্টির দলের, এ ব্যাপারে আপনার অবস্থানটা কি আছে? আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি মনে করছে যে গত 54 বছরে বাংলাদেশের যে রাজনৈতিক কন্ডিশন, তো এই 54 বছরে বাংলাদেশ যে একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা ফ্রাজিল স্টেটে পরিণত হয়েছে, তো এর পেছনে মূলত এই রাজনৈতিক দলগুলোই আসলে দায়ী। কারণ আপনারা দেখেছেন যে 71 পরবর্তী সময়ে যেই দলগুলো এখানে রাষ্ট্র ক্ষমতায় এসছে, বা যেই দলগুলো আপনাদের যদি ধরেন আওয়ামী লীগের, সেই সময়ে শেখ মুজিব যেই দলটি সেই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিল, সেই দলটাই প্রথম বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার হরণ করেছে। এবং তার পরবর্তী সময় 90-তে একটা যখন গণবিপ্লব হলো বা গণজোয়ার হলো বা গণ অভ্যুত্থান হলো, হয়তো মানুষ প্রত্যাশা করেছিল যে জনগণ হয়তো এবার তাদের ভোট এবং ভাতের অধিকার পাবে। কিন্তু 90 পরবর্তীতে আমরা দেখেছি যে এই রাজনৈতিক দলগুলোই 90 পরবর্তী সময়ে সেই জনগণের ভোট এবং ভাতের অধিকার নিয়ে যেই লড়াই, যেই সংগ্রাম, সেই লড়াই এবং সংগ্রামের সাথে বেইমানি করে তারা একটা যেই ক্ষমতায় এসছে সেই একটা ফ্যাসিস্ট বা তার মতো করে একটা রাষ্ট্র কাঠামো নির্মাণ করার চেষ্টা করছে। এবং এই রাজনৈতিক দলগুলো সর্বশেষ গত 16 বছরে আমরা শেখ হাসিনার আমল যেটা আমরা দেখলাম, যেটা এই জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটা অধ্যায় বলে আমরা মনে করি। তো এই কলঙ্কিত অধ্যায় থেকে হচ্ছে দেশটাকে যদি আমরা রক্ষা করতে চাই, তো সেক্ষেত্রে যেহেতু গত 54 বছর বা 55 বছরে রাজনৈতিক দলগুলো দেশে যথাযথ সংস্কার আসলে উপহার দিতে পারেনি, যার কারণে আমরা বলি যে পাকিস্তানের সেই 24 বা 25 বছরের ইতিহাস হচ্ছে শোষণের ইতিহাস, নিপীড়নের ইতিহাস, যেটা স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশেও আমরা একই রূপই আসলে দেখেছি। সেই সময় একটা অন্য দেশিরা হচ্ছে শাসন করত, এখন নিজ দেশের কিছু মানুষ তারা বিদেশি রাষ্ট্রের মদতপুষ্ট হয়ে বাংলাদেশের মানুষকে শাসন করেছে, শোষণ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে যে এই জুলাই বিপ্লবের পরে আমাদের আসলে এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করা উচিত, যেই বাংলাদেশে অদূর ভবিষ্যতে আর কাউকে বুলেটের সামনে দাঁড়িয়ে আমার টাকায় কেনা বুলেট, জনগণের টাকায় কেনা বুলেট হেলিকপ্টার দিয়ে জনগণের বুককে আর খালি করবে না। সেই ধরনের সঠিক রাজনৈতিক সেটেলমেন্ট, রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করার জন্য আমরা দেখেছি যে দলগুলো ক্ষমতায় ছিল বা ক্ষমতায় আছে, অর্থাৎ সংবিধানের দোহাই দিয়েই গত 54-55 বছর এদেশের মানুষকে শোষিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। সুতরাং এই ধরনের একটা সংবিধান, অর্থাৎ আপনি যদি দেখেন স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করার যে বাংলাদেশ আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যার যেই মূল মন্ত্র নিয়ে আমরা সেই লড়াইটা করেছি, নাটকক্রমে অদৃশ্যক্রমে আপনি দেখবেন সেই আমাদের সেই মহান 71 পরবর্তী সময়ে যে 72 সালে যে সংবিধানটা লেখা হয়েছে, সেই সংবিধানের কোথাও সেই মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্রের কোনো অস্তিত্বই নাই। অর্থাৎ ভারত থেকে ধার করে নিয়ে এসে এরপরে বাকশালের, আপনি মুজিববাদী বাকশাল, যেটা বাকশালের মূলনীতি এবং এই সংবিধানের মূলনীতি একই মূলনীতি, এবং এই সংবিধানের দোহাই দিয়েই গত 16 বছর শেখ হাসিনা এই বাংলাদেশে জুলুমতন্ত্র, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে। মশিউর রহমান, যে অর্থাৎ 72-এর সংবিধান যে প্রেমবেল যেটা আছে, সেখানে তো জনগণ সকল ক্ষমতা উৎসের কথাই বলা হয়েছে, এবং এখানে কোন কোন বিষয়টি আপনার কাছে অর্থাৎ স্বৈরতান্ত্রিক মনে হয়, ধারাগুলো কি কি মনে হয় আপনার কাছে? দেখুন, প্রথমটা হচ্ছে সংবিধানের যে 70 অনুচ্ছেদ, যেটা 70 অনুচ্ছেদ দেখেন, সেখানে একজন ব্যক্তি তার যদি মতের বিরুদ্ধেও যায় বা তার যদি মনে হয় যে এই পয়েন্টটা আমার দল ভুল করতেছে
বা এইটা জনগণের এগেইনস্টে যাচ্ছে, জনগণের উইলের বিরুদ্ধে যাচ্ছে, সে কিন্তু তার পার্টির এগেইনস্টে ভোট দিতে পারছে না। জনাব মশিউর রহমান এবং অনেকে বলবার চেষ্টা করেছেন যে সংবিধানের একটি চলমান প্রক্রিয়া, এর সংস্কার হতে পারে, সংযোজন হতে পারে, বিযোজন হতে পারে। যেমন 1776 সালে যুক্তরাষ্ট্রের যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ফিলাডেলফিয়ায় হয়েছিল, সেখানে তারপরে গৃহযুদ্ধ হলো এবং সংবিধান কিন্তু ছুঁড়ে ফেলা হয় নাই, সেখানে পরিবর্তনগুলো করা হয়েছে। এবং 60 যেটা যে মুভমেন্টটা হলো যে আই হ্যাভ ড্রিম টুডে সিভিল রাইট মুভমেন্ট, সেখানে কিন্তু সংযুক্ত করা হয়েছে, ফেলে দেওয়া হয় নাই। কারণ সংবিধান স্বাধীনতার ভিত্তিতে একবারই সৃষ্টি হয়, তাই কেন আপনারা সংস্কার করতে চাইছেন? আমাদের পয়েন্টটা ভেরি ক্লিয়ার। আমরা বলছি যে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশে আছে যেখানে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমরা মনে করছি আসলে এই সমস্ত সমস্যার মূলেই হচ্ছে এই সংবিধানটা। সুতরাং এই সংবিধানটার আমরা যদি পরিবর্তন করতে না পারি, এই সংবিধানটা যদি বাতিল করতে না পারি, আমাদের কাছে মনে হচ্ছে যে এই সংবিধানের দোহাই দিয়েই আগামীর রাষ্ট্রে আবারও একটা ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থান হবে। এবং আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে, অর্থাৎ মানে যেই চাঁদাবাজি ছিল সেই সেম চাঁদাবাজি এখনো আছে, যেই প্রতিষ্ঠানগুলো যেভাবে আগে গ্রাস করা হইতো এখনো সেই সেম সিস্টেমের প্রতিষ্ঠানগুলো গ্রাস করা হচ্ছে, এবং সবই আসলে আগের মতোই চলছে, যা হচ্ছে মুখগুলো পরিবর্তন করা হয়েছে। তো সেখানে আসলে আমরা বিশ্বাস করতে চাই বা আমরা বলতে চাচ্ছি যে আমরা চাচ্ছি পুরো সিস্টেম, উই উইল চেঞ্জ দ্য হোল সিনারিও অফ বাংলাদেশ। যদি এটা করতে না পারি, অর্থাৎ পুরো সিস্টেমটাকে যদি আমরা উল্টাই দিতে না পারি, তাহলে আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, পুরো সিস্টেমটা আপনারা কিভাবে উল্টাবেন? ডেমোক্রেটিক প্রসেসের বাইরে কি করার আছে? না, আমরা ডেমোক্রেটিক প্রসেসেই করতে চাচ্ছি। আমরা চাচ্ছি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই যে সংবিধান সংস্কারের যে প্রস্তাব এই কমিশনগুলো দিয়েছে, এই কমিশনগুলোর যে প্রস্তাবগুলো আছে সেটাকে একটা মূল্যায়ন করে। আরেকটি প্রশ্ন করতে চাই, যেটা অনেকেই করে থাকেন, আমি একটু বেশি সময় আপনাকে দিতে চাই। সেটা হচ্ছে যে আপনারা বলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই বিষয়টাকে যদি ব্যাখ্যা করেন, অনেকেই জানতে চেষ্টা করছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা আসলে যেটাকে মিন করি সেটা হচ্ছে, আমরা আসলে আমাদের মূল টার্গেটটাই হচ্ছে গত 54 বছরের আসলে যে রাষ্ট্র কাঠামোতে যে রাজনৈতিক দলগুলোর যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল প্র্যাকটিসটা বাংলাদেশে ছিল, তো আমরা আসলে এই ট্র্যাডিশনাল পলিটিক্যাল কালচারটাই পরিবর্তন করতে যাচ্ছি। তো এটাকেই আসলে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে থাকি, অর্থাৎ পাওয়ারের যে একটা এখানে মাসেল পাওয়ার শো করার একটা পলিটিক্স। সে অনেকে বলবার চেষ্টা করেন, আমি একটু সময় আপনাকে চিনি, যে অনেকে বলবার চেষ্টা করেন যে এগুলো সংস্কারের ভিতর দিয়ে এটা ডেমোক্রেটিক রুলের ভিতরে নিয়ে আসা যায়, এবং অনেকে বলবার চেষ্টা করেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে কিছু নেই, কারণ বর্তমান পৃথিবী নানা চড়াইতের ভিতর দিয়ে একটি ডেমোক্রাটাইজেশনের ভিতর দিয়ে গিয়েছে। যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেমন ভলতেয়ার, দিদারো, রুশো, এরার ভেতর দিয়ে একটি নতুন কনসেপ্ট, এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের 5th অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল, সেগুলোর ভিতর দিয়ে একটি মানবিক সোসাইটি ক্রিয়েট হয়েছে। সুতরাং নতুন, এর বাইরে নতুন কি আছে? না দেখুন, নতুন বলতে কি আসলে পৃথিবীটা তো আসলে একদিনে আসলে আধুনিক সভ্যতা বা সমাজ আসেনি। পৃথিবীতে এক একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে ফিউডালিজম থেকে আস্তে আস্তে আধুনিক স্ট্যান্ডার্ডও দাঁড়িয়ে গেছে, অর্থাৎ গণতান্ত্রিক মানবিক সোসাইটি দাঁড়িয়ে গেছে। নতুন কি হতে পারে? আপনারা নতুন তত্ত্ব দিতে যাচ্ছেন পৃথিবীকে? আমরা আসলে নতুন তত্ত্ব দিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করতে, যেই শাসন ব্যবস্থায় আসলে রাষ্ট্রীয়গতভাবে আসলে আমাদের ডেমোক্রেসি থাকবে, এর পাশাপাশি পলিটিক্যাল যে পার্টিগুলো আছে, আমাদের আসলে মূল প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আমরা ডেমোক্রেসি প্র্যাকটিস করছি না। আমরা আমাদের বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় আছে বা ক্ষমতায় এসেছে, তারা প্রত্যেকেই কিন্তু এইভাবে বলছে বিকল্পকে, অর্থাৎ অমুককে বাদ দিয়ে আপনি অন্যদেরকে নিয়ে ইন্টারপার্টি ডেমোক্রেসি। আমি আপনার কাছে আসবো, চমৎকার, হচ্ছে রাষ্ট্রীয় ডেমোক্রেসি। আপনার কাছে আরো আমি আসবো, কারণ আপনাদের বক্তব্য শোনার প্রয়োজন আছে। এই পর্যায়ে আমি যাচ্ছি মোশাররফ হোসেন, আপনি বলুন যে অর্থাৎ তারা বলছে, এবং বেশ নতুন সংবিধানের পক্ষে তারা অনেকগুলো, এবং গণপরিষদ নির্বাচনের পক্ষে তারা নানা রকম যুক্তি দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে তারা বলেছে যে ইন্ট্রাপার্টি ডেমোক্রেসি, দলগুলো অভ্যন্তরে কোনো গণতন্ত্র নাই, যার ফলে স্বৈরতন্ত্রের সৃষ্টি হয়, বেশ কয়েকটি কারণ সে উল্লেখ করলো। আপনি এই প্রসঙ্গে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি মশিউরের বক্তব্য শুনলাম, আসলে তাদের ধারণা খুব স্পষ্ট বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আমাদের যে বর্তমান যে কনস্টিটিউশন আছে, এখানে ববি হাজ্জাত আছেন একজন শিক্ষক, পড়ান উনি। আমি অনেক দেশের কনস্টিটিউশন পড়ে দেখেছি, বিশেষ করে ইন্ডিয়াকে আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা হিসেবে চিহ্নিত করি। ইন্ডিয়ার চেয়ে মোর বেটার আমাদের কনস্টিটিউশন গণতান্ত্রিকভাবে। কিন্তু সংকটটা কোথায়? সংকটটা হলো আপনার প্রয়োগের ক্ষেত্রে। এই সংবিধানের যে বিধিবিধান, যে নিয়মকানুন আছে, সেটা আপনি প্রয়োগ করেন কিনা, সেটা হলো বিরোধ। যেমন আপনি যে কথাটি বলেছেন, আমাদের যে এই যে প্রারম্ভিক যে এই রাষ্ট্রের মালিক হলো জনগণ, এর চেয়ে আপনি কি, এর প্রতিস্থাপন করে আপনি কি বসাবেন? এরা তো নূতন সংবিধান রচনা করতে চায়। এই যে মালিকানা রাষ্ট্রের জনগণকে না দিয়ে আপনি কাকে দেবেন? এর চেয়ে কি ভালো শব্দ আপনি ব্যবহার করবেন এখানে?
হ্যাঁ এখানে উনি কিন্তু তাদের তো আবেগ আছে, না না আবেগ দিয়ে তো 53 বছরে আমি একটা বলি আজকে আমি শুনেন আজকে মশহুররা আমাদের চেয়ে অনেক জুনিয়র, আমরা তাদেরকে হার্ট করতে চাই না। বাংলাদেশের এই যে আজকে 54 বছরে দাঁড়িয়ে আছেন আপনি এখানে, এই যে উন্নতি, এটা কি রাজনীতিবিদদের বাইরে হয়েছে? আমি একটা আপনার কোথায় আজকে এই যে 54 বছরের, আমি জানি না মশহুরদের এই ধারণা আছে কিনা, এই যে বাংলাদেশ অর্থনৈতিক দিয়ে 1972 সালে যে সংবিধান আমাদের রচিত হয়েছিল, মানে যে বাজেট প্রণয়ন হয়েছিল 786 কোটি টাকা, আজকে বাজেট কত? 7.5 লক্ষ কোটির উপরে। এই যে পরিবর্তন হয়নি, এই পরিবর্তনে আপনি তৎকালীন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এই যে তত্ত্বাবধায়ক কারোই কি ভূমিকা নেই? সবার কন্ট্রিবিউটরের মাধ্যমে আজকে কিন্তু আমরা এই জায়গায় এসে ধীরে ধীরে এগিয়েছি, আমরা এগিয়েছি। কারণ আপনাকে একটা বিল্ডিং যদি আপনি 5 তলা তৈরি করেন, 1 তলা 2 তলা তৈরি না করে আপনি সরাসরি কি 5 তলায় চলে যেতে পারবেন? আমি মশিরের পক্ষে একটু আমি বলি, তারা বলতে চেয়েছে যে এই সংবিধানটা আছে কিন্তু যে দলগুলো আসে তাদের শরীরতান্ত্রিক হয়ে যায়, সেই জন্য তারা ব্যবস্থা নিতে। এখানে আপনার ব্যাপার, এখানে আপনি এর জন্য আপনি যে কথাটা আমাদের দল থেকে অন্যান্য দল থেকে বলা হচ্ছে যে আপনি এইটাকে সংস্কার করতে পারেন, আপনি সংশোধন আনতে পারেন। যেন এখন পর্যন্ত 16তম সংশোধনী পর্যন্ত হয়েছে। আপনি ওনারা অনেক সময় বলে 72 সংবিধানে মানে বাতিল করতে হবে, তো 72 সংবিধান আপনারা আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, মশহুর সাহেবেরা যখন বলে যে আমরা এই সংবিধান মানি না, তাহলে আপনারা এত বিজ্ঞ লোক, এত বোঝা লোক, তাহলে 5 তারিখে আপনার 8 তারিখ গিয়ে আপনারা শাহাবুদ্দিনের আন্ডারে কেন শপথ নিয়ে এলেন? তখন আপনারা শহীদ মিনারে গেলেন না কেন? সেদিন একটু পরে কেন আপনারা সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে গেলেন না? ধন্যবাদ মোশাররফ, আমি আবার শেষ করতে না, সময় তো আপনি পুরোটা একটু কভার করতে চাই। না আপনি যদি তারা মনে করতো এই সংবিধান অকার্যকর, তাহলে তারা বিপ্লবী সরকার করতেন, তারা জাতীয় গভর্নমেন্ট করতেন, সেখানে তো যায় নাই। বরং তাদের 3 জন নেতাকে মন্ত্রীর মর্যাদায় তারা উপদেষ্টা নিতে নিজেরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছে। ধন্যবাদ, আমি আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি যাচ্ছি ববি হাজার, আপনি তো একজন আমি জানি ব্যারিস্টার, আপনার কি ব্যাখ্যা আছে প্রসঙ্গে? সংবিধান বাতিল না কি সংস্কার, গণপরিষদ নির্বাচন, এই বিষয়গুলোকে আপনার কি? জি সেলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক যারা আছেন এবং RTVর পর্দায় যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসলে সংবিধান জিনিসটা প্রথমত আমি একদিকে মশিউর অনেক প্যাশনেটলি কথা বলেছেন, তারুণ্যের একটা হ্যাঁ ভেতর আছে, আবার অনেক সবাই রাশেদ যে কথাগুলো বলেছেন বা মোশাররফ সাহেব যে কথাগুলো বলেছেন, সবাই তার জায়গা থেকে খুব রিজনেবল কথাবার্তা বলেছেন। এখন পয়েন্ট হলো, প্রথমত আমরা যদি সংবিধানে আসি, তাহলে একদাগে 72 সংবিধানকে একেবারে তুচ্ছ করে ফেলে দেয়া, এটা একদিকে ভুল। এখানে যেমন অনেক ত্রুটি ছিল, 72 সংবিধানে কোনো ত্রুটি ছিল না, এটা চিন্তা করা ভুল হবে। তবে আবার একদাগে বলে দেয়া, মানে ইতিহাস সম্বন্ধে ভালোভাবে না জেনে বলে দেয়া যে অন্য একটা রাষ্ট্র এটা বানিয়ে দিয়েছে, এইগুলো এটা একটু ভুল। এবং এটার সাথে অনেক বিজ্ঞ আইনজীবীরা জড়িত ছিলেন, যারা বাংলাদেশের জন্য অনেক বড় বড় অবদান রেখেছেন। মানে আপনি যদি ডক্টর কামাল হোসেনকে পছন্দ না করেন বিকজ সে একটা দলের সাথে সম্পৃক্ত ছিল, তাহলে ওটার দিকে ডক্টর মাহমুদুল ইসলাম সাহেব ছিলেন বা অনেকে ছিলেন, যারা আমিরুল ইসলাম ছিলেন। সো অনেকের বড় বড় অবদান ছিল এবং ভুল ত্রুটিও ছিল। এবং এই ভুল ত্রুটিগুলো গত 54 বছরের ইতিহাসে কোনগুলো বড় ভুল, কোনগুলো ছোট ভুল, সেগুলো আমরা কিছুদূর অভিজ্ঞতা পেয়ে গেছি। এবং আজকে যদি আপনি ফ্রেশ একটা সংবিধান রচনা করতেও চান, আসলে আপনার স্ট্রাকচারটা কোথাও থেকে নিতে হবে। যেই ফ্রেমওয়ার্ক নিয়ে বাংলাদেশের 72-এর কনস্টিটিউশন তৈরি হয়েছিল, একই ধরনের ফ্রেমওয়ার্ক নিয়ে আপনি যদি একদম নতুন একটা দেশ হতো, কথার কথা মনে করেন দেশ নতুন করে স্বাধীন হয়েছে, 2025 সালে নতুন সংবিধান হতে হবে, একই ধরনের ফ্রেমওয়ার্ক নিয়ে আপনার কাজ শুরু করতে হতো। সো একেবারে বাতিল করে নতুন আনার, যেটার কোনো ভুল ত্রুটি আমরা জানি না, অ্যাজ অপোজ টু একটা যেটা 54 বছর ধরে আমরা ভুল ত্রুটিগুলোর সাথে ভালোভাবে পরিচিত, আমরা সবাই জানি কোন জায়গাগুলোতে মোটামুটি বদলটা দরকার, আমাদের রাষ্ট্র সংস্কারের সুবিধাটা আছে এখন। সো সেখানে ওই জায়গায় হাত দেওয়াটাই আমার কাছে মনে হয় বেশি শ্রেয়। এখন মনে করেন যারা তরুণ, যারা আরো বেশি উৎসাহী, যাদের ভিতরে যারা ইনভিগোরেটেড, যাদের ভিতরে ওই শক্তিটা প্রচণ্ডতরভাবে আছে, এবং যারা দুদিন আগে বড়ভাবে আন্দোলন করে এসে, শুধু তারা করেননি, সবাই আমরা করেছি, বাট এগেন তারা তরুণ, তাদের আন্দোলনের স্পিরিটটাও তাদের ভিতরে বেশি আছে, এবং হয়তো বাস্তবতা সম্বন্ধে তাদের ধারণা আরেকটু কম আছে। তাদেরকে আমি নিন্দা করে বলছি না, আমি জাস্ট বাস্তবিকভাবে বলছি যে দেখেন, মনে করেন যার বয়স 50-এর ঊর্ধ্বে 30 বছর চাকরি করেছে বা 30 বছর ব্যবসা করেছে, বা যেমন মনে করেন সেলিম ভাই আপনি একটা প্রতিষ্ঠান চালিয়েছেন, তাহলে এই প্রতিষ্ঠান চালানোর জন্য কত ধরনের প্রতিকূলতা ফেস করতে হয়, জি, সেটা নতুন কেউ যত জ্ঞানী বা বুদ্ধিমান হোক সে কিন্তু বুঝবে না। সো এই জিনিসগুলো ম্যাটার করে।
সো ওই জায়গাগুলো থেকে যদি আমরা দেখি তাহলে শুধু সংবিধান, অন্য কিছু নিয়ে আমি আলোচনা করছি না, শুধু সংবিধান নিয়ে যদি আমরা কথা বলি তাহলে সংস্কারটা সবচেয়ে বেশি আমাদের জন্য শ্রেয় হতে পারে। এবং একটা নির্বাচনের মাধ্যমে সরকার এনে এই সংস্কারটা, এবং এই সংস্কারটা কে কোন দল কিভাবে করতে চায় এটা যদি আগে থেকে আমরা পরিষ্কার করি। যেমন তরুণ মশিউর, ওনার নিজের একটা দল আছে এনসিপি, রাশেদ সাহেবের দল আছে, মোশাররফ সাহেবের দল আছে, আমার দল আছে। আমরা সবাই জনগণের কাছে পরিষ্কার করি যে আমরা কি আঙ্গিকে দেখতে চাই, আমরা জয়ী হলে কিভাবে সাজাবো, সংস্কার করব, সেই হিসেবে জনগণ ভোট দেবে এবং সেই আঙ্গিকে আমরা যে সংস্কার, এটাই আসলে ডেমোক্রেটিক প্রসেস। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে পেয়েছি ডক্টর কাজী মারুফুল ইসলাম। একটা ডিবেট চলছে, সংবিধান সংস্কার না বাতিল বা নতুন সংবিধান প্রণয়ন, রিপাবলিক, নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এ প্রসঙ্গে আপনার কি দৃষ্টিভঙ্গি আছে, ব্যাখ্যাটা কি আছে? অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবং আমি আসলে শুনছিলাম আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষজ্ঞদের আলোচনা শুনছিলাম। দেখেন, আমাদের আজকের আলোচনার একটা বেসিক প্রেমিস থাকা দরকার। সেই প্রেমিসটা আমি মনে করি যে আমার মনে হয় যে আমাদের সবার মধ্যেই আছে, যে সেটি হলো যে আমরা জনগণের অভিপ্রায়ের প্রতিফলন চাই আমাদের শাসন ব্যবস্থায়। আমার ধারণা এই বক্তব্যের সাথে আমাদের সবারই একমত থাকার কথা। যদি সেটি হয় তাহলে সেই অভিপ্রায়টাকে শাসন ব্যবস্থায় রূপান্তরের একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে সংবিধান। সংবিধানকে আমরা সাধারণত যেটা বলি যে এটা একটা চুক্তি, এবং এই চুক্তিটা প্রধানত হচ্ছে নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের চুক্তি। অর্থাৎ যে রাষ্ট্রটা আমরা গঠন করতে চাচ্ছি সেই রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো থাকবে, সেই প্রতিষ্ঠানগুলো নাগরিকদের সাথে কোন ধরনের সম্পর্ক রক্ষা করবে সেটির একটা বিবরণ, একটা পদ্ধতি আমরা এই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ রাখি। তাহলে সেই সংবিধানটা কিন্তু একটা নেহায় পুস্তকই বটে। অর্থাৎ যে পুস্তকটা মানুষই তৈরি করেছে তাদের জনগণের, আমাদের অভিপ্রায়ের প্রতিফলনের জন্য। তো সেই জনগণের অভিপ্রায় আমাদের 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে দেশ পেয়েছিলাম, সেই সময় যে অভিপ্রায়টা ছিল, সেই অভিপ্রায়ের প্রতিফলন পূর্ণরূপে আমাদের 72 সালের সংবিধানে হয়েছে, এটা দাবি করা একটু অতিরঞ্জন হবে। কিন্তু একই সাথে এটাও অতিরঞ্জন হবে যে সেই সংবিধানে কিছুই ছিল না, সেই সংবিধানে সবকিছু ছুঁড়ে ফেলা যায়। আসলে আমরা যে এই 2025 সালে যা কিছু শুরু করি না কেন, তা একেবারেই শূন্য থেকে শুরু হবে না। তার পিছনে একটা ইতিহাস থাকবে, তার পিছনে একটা ঐতিহ্য থাকবে, এবং তার একটা পরম্পরা আছে। ফলে আজকে যদি আমরা একটা নতুন সংবিধান রচনা করার কথাও ভাবি, সেই সংবিধানটাও কিন্তু 1972 সালে আমাদের যে সংবিধানটা বা এখন যে সংবিধানটা আছে, সেই সংবিধানের একেবারে সবকিছু ফেলে দিয়ে নতুন করে কিছু লিখবো সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের আগের সংবিধানের অনেক কিছুই এই নতুন যদি আমরা করতে সম্মত হই, তাহলে সেখানেও কিন্তু থাকবে। এই বাস্তবতাটাকে আমাদের উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। সংবিধান আমরা সংশোধন করতে পারবো কি পারবো না, বা নতুন করে লিখবো কি লিখবো না, সংবিধানে আপনি যদি দেখেন এখনকার যে সংবিধান আছে, সেই সংবিধানের যে কাঠামোটা আছে, সেই কাঠামোতে পরিষ্কার করে বলা আছে যে সংবিধানের যে মৌল কাঠামো, সেই মৌল কাঠামো নিয়ে কোনো বিতর্ক, কোনো আলোচনা করা যাবে না। অর্থাৎ সংবিধানের যে সংশোধনটা করতে হবে, যদি এই বর্তমান সংবিধানটাকে মেনে যায়, তাহলে এটার যে মৌলিক সংস্কার বা পরিবর্তনের যে জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে, সেই সংস্কার আনাটা সংশোধনের মাধ্যমে সম্ভব না। তাহলে এই সংবিধান তো কোনো ঐশী গ্রন্থ না, সংবিধান মানুষের করা, আমাদের করা। তাহলে যদি আমরা এমন কোনো কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে আমরা নতুন করে সন্নিহিত করতে চাই, নতুন করে যুক্ত করতে চাই, তাহলে সংবিধানে তো সেগুলো যুক্ত করার বন্দোবস্ত আমাদেরকে করতে হবে। তো সেই বন্দোবস্তের নাম যদি হয় পুনর্লিখন, সেই বন্দোবস্তের নাম যদি হয় নতুন করে লেখা, তাতে সংকটটা কোথায়? সংকটের জায়গাটা আমার মনে হয় আরো ফোকাস করা উচিত যে আমাদের ঐকমত্যের জায়গাটা কোথায়, আমরা কোন কোন বিষয়ে পরিবর্তনগুলো দেখতে চাচ্ছি, সেই পরিবর্তিত বিষয়গুলো কি বর্তমান সংবিধানে কাভার করে? যদি কাভার না করে, তাহলে আমাদের কোথায় কোথায় পরিবর্তন দরকার, সেই পরিবর্তনগুলো কি এই সংবিধানের যে প্রচলিত পরিবর্তনের নিয়ম আছে, সেই নিয়ম দেখে এই পরিবর্তন করা সম্ভব? যদি সম্ভব না হয়, তাহলে আমাদেরকে নতুন করেই লিখতে হবে। সো নতুন করে লেখা বা নতুন করে তৈরি করা, এটা কোনো অলৌকিক ঘটনা না, কিংবা এটা কোনো অভাবনীয় ঘটনা না। এটা পৃথিবীর ইতিহাসে প্রচুর দেশ তাদের সময়ের পরিবর্তনে, কালের পরিবর্তনে, নিজেদের সমাজের প্রয়োজনে, তাদের জনগণের অভিপ্রায়ের পরিবর্তনের, সেই পরিবর্তনকে ধরার জন্য, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য সংবিধানে আমরা হাত দিয়েছি। সংবিধানে পৃথিবীর মানুষেরা, রাষ্ট্রসমূহ হাত দিয়েছে। এটা 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 এমন কোনো অসাধারণ কিংবা অভাবনীয় কোনো ঘটনা নয়। সেই জন্য আমি মনে করি না যে সংবিধান নিয়ে যে বিতর্কটা হচ্ছে, সেই সংবিধান নতুন করে লিখবো কি লিখবো না, এই বিতর্কটা খুব গুরুত্বপূর্ণ না। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যে নতুন রাষ্ট্রের সম্ভাবনা দেখছি, যেটি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা নতুন দলের নেতৃবৃন্দ আছেন,
রাশেদরা আছেন, এরা সবাই আমাদের দেশের সব মানুষেরই যদি আকাঙ্ক্ষাটা থাকে যে এতদিন ধরে যে শাসন ব্যবস্থাটা চলে এসেছিল সেই শাসন ব্যবস্থাতে বড় রকমের গলদ আছে, সেই গলদগুলো আসলে আমরা যেভাবে ডিল করছিলাম, আমরা যেভাবে এই জিনিসগুলোকে মোকাবেলা করছিলাম, সেই পদ্ধতিটা যথেষ্ট ছিল না। যথেষ্ট যে ছিল না তার প্রমাণ তো আমাদের কাছে আছে। আমরা যদি 2009 পর্যন্ত নির্বাচনগুলোকে দেখি যে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন 1991 সালে এবং একটা গণতান্ত্রিক পদ্ধতিতে দলগুলো এসেছে, তো সেই দলগুলো তো ওই সংবিধান ব্যবহার করে যে শাসনগুলো করেছে, যে শাসন ব্যবস্থাটা চালিয়েছে, সেটা নিয়ে মানুষের যে সন্তুষ্টি ছিল তা তো না। আমরা তো মানুষের অধিকার সেটা তো আবারও আসবো মারুফ আপনার কাছে। আমি এই পর্যায়ে যাচ্ছি মশিউর রহমান, জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনার বিশ্লেষণটা কি আছে? ধন্যবাদ আপনাকে। সংবিধান, নির্বাচন এবং যেটি গণপরিষদ যে বিতর্কগুলো চলছে, সংবিধান নিয়ে আমাদের যে বিতর্কগুলো উঠছে, এই বিতর্ক হচ্ছে বিতর্ক করার জন্যই বিতর্ক আমার মনে হয়। সবাই কিন্তু মোটা দাগে একটা কথা বলে যে 70 অনুচ্ছেদ, এটি হলো আগে সবার একটা মানে চোখে ধরিয়ে দেওয়ার মতন খারাপ দিক। আমরা নিশ্চয়ই সংবিধান যদি আমরা বলি যে খারাপ দিকগুলো কি কি, আমরা কি আমাদের মৌলিক অধিকারগুলোকে আমরা বাতিল করব সংবিধান থেকে? নিশ্চয়ই করব না। আমাদের নাগরিক অধিকারগুলোকে আমরা নিশ্চয়ই সংবিধান থেকে বাতিল করব না, কেউ করতে চাইবে না, আমরা তো এর বাইরে যাব না। তাহলে যেটা বলা হচ্ছে 70 অনুচ্ছেদ, 70 অনুচ্ছেদ নিয়ে যে কথাটা উঠেছে বলেই বলছি যে 1954 সালের নির্বাচনের পর যেখানে আপনার হচ্ছে যুক্তফ্রন্ট বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল, হওয়ার পরে দেখা গেল কি যে আবু হোসেন সরকার একটা সময় মাত্র 12 ঘন্টা তিনি মুখ্যমন্ত্রিত্ব করতে পেরেছিলেন, তখন প্রধানমন্ত্রী বলতো প্রদেশে, প্রধানমন্ত্রিত্ব করতে পেরেছিলেন। তার কারণটা হচ্ছে যে 12 ঘন্টা পরে দেখা গেল যে একদল সংসদ সদস্য, প্রাদেশিক পরিষদের সদস্য, তারা ভিন্ন জনকে সমর্থন করলেন। দেখা গেল যে সরকারের যে স্থিতিশীলতা সেটা একেবারে নাজুক পর্যায়ে ছিল। তো 1954 সালের পরে 1952 সাল, মাত্র 16 বছরের তফাৎ। এই 16 বছরের তফাতে কিন্তু সেই টাটকা স্মৃতিগুলো, 54 সালের টাটকা স্মৃতি হচ্ছে 72 সালে সংবিধান প্রণয়নের সময় করা হয়েছিল, মাথার মধ্যে ছিল, যে কারণে 70 অনুচ্ছেদটা রাখা হয়। 70 অনুচ্ছেদ কিন্তু কয়েকবার পরিবর্তন হয়েছে এবং 70 অনুচ্ছেদের যে মূল যে বিলটা ছিল সেই বিলের পরে জাতীয় সংসদ, তখনকার গণপরিষদে বিতর্ক হয়ে সেটাকে সংক্ষেপিত করা হয় এবং সেখানে যেটা বলা হয় যে ভোট যদি কেউ এর এগেইনস্টে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে। এবং যে কারণে দেখেন 1975 সালে যখন বাকশাল গঠন হতে যায় তখন সংসদে নূরে আলম সিদ্দিকী কিন্তু বক্তৃতা করেছিলেন হচ্ছে এই বাকশালের বিরুদ্ধে, কিন্তু তিনি ভোট প্রদান করেননি। তার সংসদ সদস্যপদ কিন্তু বাতিল হয়নি। ব্যারিস্টার মইনুল হোসেন এবং জেনারেল এমএজি ওসমানী তারা এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তাদের সংসদ সদস্যপদ বাতিল হয়েছিল। পরবর্তীতে যেটা হলো, আপনার একটা সংশোধনীতে, আমার একদম মুখস্থ নেই ওগুলো, কিন্তু একটা সংশোধনীতে বলা হলো কি যে না, যদি কেউ ভোট দানেও বিরত থাকে তাহলে পারে তার সদস্যপদ খারিজ হয়ে যাবে। তো যাই হোক, সেটা আবার ষোড়শ সংশোধনীতে বা পঞ্চদশ সংশোধনীতে সেটা বাতিল করা হয়েছে যে না, কেবলমাত্র এগেইনস্টে ভোট দিলে, তার মানে সংসদে একজন সংসদ সদস্য আলোচনা করতে পারবেন বিলের বিরুদ্ধে, তিনি ভোট দানে বিরত থাকতে পারবেন, কিন্তু তারপরেও যদি ভোট প্রদান করেন এগেইনস্টে তাহলে সংসদ সদস্য বাতিল হবে। আচ্ছা ঠিক আছে, এটা যদি মনে হয় যে খুব খারাপ একটা অনুচ্ছেদ, খুবই খারাপ, তাহলে ঠিক আছে বাতিল করেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের যে 70 অনুচ্ছেদ যেটা আমাদের দেশে, এই 70 অনুচ্ছেদ 1977 সালের পরে ভারতে কিন্তু তারা সংযুক্ত করেছে। সেখানে আয়ারাম গয়ারাম বলে একটা প্রসঙ্গ এসেছিল যে একজন গয়ারাম নামে একজন সংসদ সদস্য, প্রাদেশিক পরিষদ হরিয়ানা, তিনি 24 ঘন্টার মধ্যে 3 বার দল বদল করেছিলেন। এই 3 বার দল বদল করে সরকার পতন হওয়াতে তখন ভারতে আপনার হচ্ছে এই অনুচ্ছেদটা তারা তাদের সংবিধানে সংযুক্ত করে। তার মানে কি, অভিজ্ঞতার আলোকে এটা করা হয়েছে। আজকে আমরা 54 বছরে দেখেছি যে আমাদের সরকারের পতন হয়নি সংসদ সদস্যদের দল পরিবর্তনের কারণে,
কারণটা হচ্ছে 70 অনুচ্ছেদ আর আমি তো 70 অনুচ্ছেদের কথা বললাম। আর এখন যেটা নির্বাচন নিয়ে যে জিনিসটা হচ্ছে যে আমাদের তো এখন আমরা যারা সাধারণ ভোটার তারা এখন দুশ্চিন্তায় পড়ে গেছি যে আসলে ভোট হবে কিনা। কারণটা হচ্ছে যে আমরা গত 16 বছরে 3 বার যে ভোট হয়েছে আমরা ভোট দিতে পারিনি। ভোট দিতে পারিনি মানুষের একটাই আমানত, সেটা হচ্ছে ভোট দিতে পারাটা। 5 বছরে একবার জাতীয় সংসদে ভোট দিতে পারি। ওই যে আপনি যে সূচনায় বলেছিলেন যে আমরা রাষ্ট্রের মালিক জনগণ, সেই জনগণ একবারই তার ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের মালিকানাটা দেখায়, সে মালিকানা দেখাতে পারেন। তাদের বড় আশা ছিল যে তারা ভোট দেবে। এখন ভোট কবে হবে? ভোটের আগে এখন অনেকগুলো কিন্তু ইত্যাদি শুরু হয়ে গেছে। যেমন যে সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসি না হলে ভোট হবে না, ফাঁসি না হওয়া পর্যন্ত। তারপর হচ্ছে যে আপনার বিচার না হলে হবে না, এরকম। এখন যদি ফাঁসি পর্যন্ত অপেক্ষা করতে হয় ভোটের জন্য, তাহলে তো কতদিন লাগবে এটা আল্লাহ মালুম। আপনি এটিএম আজহারের এক আপিল মামলা শেষ হতেই 12 বছর পার হয়ে যাচ্ছে, অত কোন মামলায় কি হবে কেউ বলতে পারে না। তো যার ফলে হচ্ছে কি যে এগুলোর একটা কথা না বলে যদি নির্বাচনের ব্যাপারে সবার মধ্যে ঐক্যমত্য হয়। এখন যেমন বিএনপি চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, মানে আমি গ্রামের সাথে যে যোগাযোগগুলো তাতে বুঝি যে নির্বাচন হলে এখন এক পক্ষ মনে করছে যে নির্বাচন হলে আমরা এই মুহূর্তে জিতে যাবো, এটা হলো এক পক্ষের ধারণা। আরেক পক্ষের ধারণা হচ্ছে যে এখন নির্বাচন হলে আমরা জিতবো না, তারা জিতে যাবে, অতএব আমরা একটু অপেক্ষা করি, তাহলে আমরা জিততে পারবো। এই যে টানাপোড়েনটা, এই টানাপোড়েনই হচ্ছে পাবলিক তার ভোট দেওয়ার অধিকার থেকে বিলম্বিত হচ্ছে। এই টানাপোড়েন কতদিন চলবে এটা আল্লাহ মালুম। তবে আমার যেটা মনে হয় যেভাবেই হোক না কেন আসলে একটা ভোট হওয়া উচিত। এখন যেমন একটা কথা রাজেশ সাহেব বলছেন যে একই সাথে গণপরিষদ আর জাতীয় পরিষদ নির্বাচনে জাতীয় সংসদ, এই দুটো একসাথে হয় না। পোলাও আর ভাত দুটো একসাথে খাওয়া যায় না, হয় পোলাও খান না ভাত খান। তো এখন জাতীয় সংসদ নির্বাচন যদি হয় সেটা এক ধরনের হবে, আর গণপরিষদ নির্বাচনটা একমাত্র কারণে হতে পারে যে তারা আপনার সংবিধান প্রণয়নের জন্য। এছাড়া গণপরিষদের অন্য কোনো কারণে নির্বাচন হওয়ার কোনো কারণ নেই। তাহলে গণপরিষদ আর জাতীয় সংসদ একসাথে কিভাবে নির্বাচন হবে? একটা দাবি হতে পারে যে আগে গণপরিষদ হয়নি, আর তা না হলে বোধ হয় বেহতার হয় এটাই যে আচ্ছা আগে জনগণের কাছে একটা মতামত নেওয়া হোক, আদৌ ভোট হবে কিনা এই জন্যই ভোট নেওয়া হোক, নিয়ে তারপরে না দেখা যাক কি করা যাবে। ধন্যবাদ আপনাকে। এবিএম মুশাররফ হোসেন। না এখানে আমি এই যে ভোট হবে কি হবে না এই সংশয়টা কেন? সাইফুল ইসলাম চৌধুরীর এই যে সংশয়টা এটা দূর করার জন্য ইতিমধ্যে আমরা বিএনপির পক্ষ থেকে যে 31 দফা প্রণয়ন করেছি, সেটাকে কিন্তু আজকে এই যে আমাদের মশহুর যে কথাটি বলেছে বা আমাদের অন্যান্য আলোচক যে কথাটি বলেছে, এই সংকট সমাধানের জন্য কিন্তু আমরা কিন্তু সুনির্দিষ্ট বেশ কিছু প্রস্তাবনা দিয়েছি। যেমন আর্টিকেল 70 আপনি দেখেন সেখানে বিএনপি স্পষ্ট ভাষায় বলে, মানে জোট সহ, এখানে রাশেদরাও আছে, জোট সহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে 4টি বিষয় ছাড়া আপনি আর্টিকেল 70 প্রযোজ্য হবে না। যেমন আমরা অর্থ বিল, সংবিধান সংশোধন, রাষ্ট্রের নিরাপত্তা, এই ক্ষেত্রে আপনি মানে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। বাকি যে কোনো ক্ষেত্রে আপনি আলোচনা করতে পারবেন, ভোট দিতে পারবেন, এর কোনো আপত্তি। সুতরাং এই যে একটা সংশোধন করে এটাকে গণমুখী করা হচ্ছে। তারপর আপনি দেখেন আরও যে বলে যে আজকে এই যে বলছে যে সংবিধানকে গণমুখী করা, গণমুখীর জন্য বিএনপি কী কথা বলেছে? বিএনপি বলেছে যেমন আমরা বিএনপি যদি মনে করে যে বিএনপি যদি এককভাবেও আগামী নির্বাচনে জয়যুক্ত হয়, সে কিন্তু দলীয় সরকার করবে না, সে ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় গভর্নমেন্ট তৈরি করবে। এটা কিন্তু একটা নিউ কনসেপ্ট। তারপর আমরা বলেছি যেমন বিরোধী দল কারা হবে, অনেকে তো প্রশ্ন তুলেছেন যদি ঐক্যমতের সরকার হয় সেক্ষেত্রে বিরোধী দল কারা হবে? তো এক না বিরোধী সেই সুযোগ তো থাকবেই, সেই সুযোগ তো থাকবেই। আপনার বিরোধী দলের বাইরে যারা আছে যে কোনো একটা নির্দিষ্ট দল যদি বিরোধী দল অন্যদেরকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, হতে পারে। তারপর আপনি দেখেন আমাদের বাংলাদেশের অভিজ্ঞতায় যেটা বলে, আপনি দেখেন যে একজন প্রধানমন্ত্রী, আমরা কি বলি 3 বারের প্রধানমন্ত্রী, 4 পদের প্রধানমন্ত্রী, তার মাঝে একটা ফ্যাসিজম জন্ম নেয়, তার মাঝে অহংকার জন্ম নেয় যে আমি ছাড়া মনে হয় দেশ চলবে না। যেমন আপনার মনে আছে বিগত শেখ হাসিনা বলেছে যে হাসিনার পর কে দেশটাকে চালাবে, এই যে একটা আত্মহমিকা, সেখান থেকে আমরা বলেছি 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। মানে পরপর 2 বার না সারা জীবনে? মোট 2 বার। আচ্ছা হ্যাঁ, 2 বারের বেশি কেউ হতে পারবে না। তারপর আপনি দেখেন আমাদের সংসদে কি হয়, আমাদের বর্তমান সংসদের যে ব্যবস্থা, এই ব্যবস্থাতে দলীয় নমিনেশনের বাইরে স্বতন্ত্র নির্বাচিত হওয়া কিন্তু খুবই কঠিন কাজ।
কারণ এই দেশের মানুষ আপনি যেভাবেই বিশ্লেষণ করেন না, মার্কার প্রতি কিন্তু আলাদা একটা তাদের আকর্ষণ আছে, যার জন্য আমরা বলেছি একটা আপার হাউস প্রতিষ্ঠা হবে। এই সমাজে যারা বিভিন্ন জ্ঞানী গুণী বিজ্ঞানী ডাক্তার শিক্ষক গণমাধ্যম কর্মী এদেরকে নিয়ে একটি আপার হাউস তৈরি হবে, যারা এই যে আপনার ফেসিজমকে রোধ করার জন্য তারা একটা ভূমিকা রাখতে পারবে। তারপর আপনার বলেছি যে এই যে আপনি যেটা বলেন যে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে গেলে দেখা যায় বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপটে যে এই আপনার প্রশাসন ওই দলের বাইরে যাওয়ার মতো শক্তি থাকে না, যার জন্য আমরা বলেছি সকল নির্বাচন আপনি এটা সমস্যা প্রস্তাব দিয়েছেন। আমি এই কথা বলেছি, এই যে কথাটা মশিউররা বলেছে যে এই যে একটা মানে স্বৈরতন্ত্র চলে, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তো অভিজ্ঞতার আলোকে আমরা এই প্রস্তাবগুলো দিয়েছি এবং আমরা বিশ্বাস করি যদি এই 31 দফা এবং আমরা ওপেন রেখেছি, যদি এর চেয়ে বেটার কেউ কোনো প্রস্তাবনা দেয় একসেপ্ট করার জন্য আমরা প্রস্তুত আছি। সুতরাং আগামী দিনের রাষ্ট্রকে গণমানুষের রাষ্ট্রে পরিণত অত্যন্ত সংক্ষেপে বলবেন যে যেটি সাইফুল ইসলাম চৌধুরী বলে যেটা সংশয় কিন্তু আছে নির্বাচনে, কেন এটি এই সংশয়টা আমার মনে হচ্ছে যে যেখানে সংস্কারের কথা বলা হয় যে সংস্কারের সেই উদ্যোগটা আমরা যে আজকে 7 মাস আমাদের অতিবাহিত আমরা করেছি অলরেডি এই ইন্টারিম গভর্নমেন্টের, আপনার কি দৃশ্যমান কোনো অগ্রগতি আপনি দেখতে পাচ্ছেন? আজকে আমাদের একটা আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য তাহলে কেন এই সংশয়টা মনে হচ্ছে? এটাই যারা আছে আমাদের কাছে মনে হচ্ছে যে এরা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। ক্ষমতায় থাকতে। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে যাচ্ছি মশিউর রহমান, আপনি বলুন। দেখুন, আমি আলোচনার ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই একটা কথা বললেন যে সরকার এই সরকারকে ব্যর্থ করা বা এই সরকার ভুল করেছে। প্রথমত হচ্ছে আমি কিন্তু সরকারের লোক না, আমি একটা পার্টির রিপ্রেজেন্ট করতে এখানে আসছি। আমি জাতীয় নাগরিক পার্টির লোক, আর এই সরকারের যে ব্যর্থতা বা ভুল সেটা করার অধিকার ভাইয়েরও যেমন আছে আমারও আছে। আমার জায়গা থেকে আমি সবসময় বলি যে এই সরকারের সবচেয়ে বড় ভুল বা বড় ব্যর্থতা হচ্ছে 5ই আগস্টের পরে ওই রাষ্ট্রপতির ওইখানে গিয়ে শেখ হাসিনার মনোনীত, শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করা একটা লোকের কাছ থেকে ক্ষমতা নেওয়াটা এবং তার ওইখান থেকে শপথ নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটা ছিল এই সরকারের সবচেয়ে বড় ভুল এবং এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। এখন এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে, যারা এই সরকারে যারা উপদেষ্টা হয়েছেন এরা কিন্তু কেউ ছাত্র প্রতিনিধি না, এরা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা এখানে গিয়েছেন। এছাড়া বিভিন্ন নাগরিকগণ যারা দেশের প্রতি দায়িত্বশীল, অতীতে পরীক্ষিত, এই ধরনের লোকজনকে হচ্ছে এখানে উপদেষ্টা করা হয়েছে। এখন দেখুন, এই উপদেষ্টা পরিষদে যাদেরকে নেওয়া হয়েছে বা যারা এসছেন, তারা আসার আগে 5ই আগস্ট দুপুরবেলা কিন্তু ওই ক্যান্টনমেন্টে বিএনপিও ছিল, জামাতও ছিল, অন্যান্য রাজনৈতিক দলও ছিল এবং ছাত্র প্রতিনিধিরাও ছিল। তো তাদের সকলের মতামতের ভিত্তিতেই এই সরকারটা গঠিত হয়েছে এবং এই সরকারের ব্যর্থতা বিএনপিরও আছে, জামাতেরও আছে, ছাত্রদেরও আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে। অর্থাৎ 5 তারিখের আগ পর্যন্ত তারা মজলুম ছিল। তাদের ঐতিহাসিক ভুল হচ্ছে এই সরকারটাকে একটা বাক্সবন্দি করে এই হাসিনার দোসরকে দিয়ে শপথ পড়িয়ে আপনি যে সংবিধানের মধ্যে ঢুকাই দিয়েছেন। এইটা হচ্ছে এই সরকারের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতা এবং এই ব্যর্থতার দায় বাংলাদেশের সমস্ত গত 16 বছরের যত মজলুম আছে প্রত্যেকটা দলের, প্রত্যেকটা নাগরিকের। কারণ এই জুলাই বিপ্লবে 2000 মানুষ জীবন দিল, এরপরে জীবনের বিনিময়ে যেই রাষ্ট্র ব্যবস্থা আমরা পাইলাম, অর্থাৎ যেই পুলিশ গুলি করলো সেই পুলিশকে আপনারা আবার সেখানে নিয়ে আসছেন। যেই আমলারা গত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হেল্প করলো সেই আমলাদেরকে দিয়ে আপনি রাষ্ট্র চালাচ্ছেন। যেই বিশ্ববিদ্যালয়ের বিসি, যেই বিশ্ববিদ্যালয়ের টিচাররা হচ্ছে গত 16 বছর শেখ হাসিনার পা চাটলো, সেই বিশ্ববিদ্যালয়ের টিচাররা এখন পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তারা আছে। তো সব দিক বিবেচনা করে এখন এই সরকার সফল হইলে এর দায়ভার সমস্ত রাজনৈতিক দলগুলোর, তরুণদের যে দল এনসিপিরও, বিএনপিরও, জামাতেরও। এই সরকার ব্যর্থ হইলে এর দায়ভারও সমস্ত রাজনৈতিক দলগুলোর। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আমরা আমাদের জায়গা থেকে আমরা সবসময় বলেছি যে আমরা বিশ্বাস করতে চাই আমরা অদূর ভবিষ্যতে আমরা এমন আর বাংলাদেশ দেখতে চাই না যেই বাংলাদেশে আমার টাকায় কেনা বুলেট আমার গায়ে লাগুক, যেই বাংলাদেশে একজন বাপের কোলে একটা মেয়ে বসে খাচ্ছে, সেই মেয়ের গুলি লেগে সেই মাথার মগজ বের হয়ে গেছে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। সুতরাং এই বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে না পারেন, আপনি সংবিধানের দোহাই দেন আর যার দোহাই দেন, যা কিছু বলেন, আপনাকে এই বাংলাদেশকে পরিবর্তন করতেই হবে, আপনাকে এই বাংলাদেশের সিস্টেমের পরিবর্তন করতেই হবে। যদি না করেন, আজ থেকে 15 বছর পরে আজকে আমরা যারা বিপ্লবী, আমরা ভালো ভালো কথা বলি, বিএনপি বলেন, জামাত বলেন, এই এনসিপি বলেন, আজ থেকে 15 বছর পরে আমরা যখন আবার স্বৈরাচার হয়ে উঠবো, আবার আমাদের ছেলেমেয়েরা আমাদের বিরুদ্ধে আন্দোলনে নামবে, আবার আমরা তখন গুলি করব। সুতরাং সেই 71-এর যারা মহান মুক্তিযোদ্ধা ছিল তারা হচ্ছে সেই সময়ের বীর, তাদেরকে যেমন এখন ওই যে রাজাকারের
কাতারের নাম লেখায় ধরে ধরে জেলখানায় নেওয়া হয়েছে, আমাদেরকেও সেটা করা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তরুণরা বলতে চাই, আমরা এই 2000 মানুষ জীবন দিছে, গত 16 বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী, বিএনপি জামাতের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আপনাকে এই রাষ্ট্রের পজিটিভ পরিবর্তন করতেই হবে। আপনি সংবিধান বাতিল করে পারেন, সংবিধান সংশোধন করে পারেন, তাহলে নির্বাচনের আগে অর্থাৎ সংস্কারের পরে কি নির্বাচন হবে তাহলে বলতে চেয়েছেন, যদি পরিবর্তন করতে হয় রাষ্ট্র আপনার ভাষায়? দেখুন, আমরা আমাদের জায়গা থেকে আমরা বলেছি, যেহেতু আমরা আসলে আমাদের চোখের সামনে আমাদের সহকর্মীদের, সহপাঠীদের, মানুষদের রক্ত দেখেছি, জীবন দেওয়া দেখেছি, মানুষের মাথার মগজ, আমি 5 তারিখ আমি নিজে মানুষের মাথার মগজ হাত দিয়ে ধরে ফেসবুকে ভিডিও করে, লাইভ করে, কান্না করে বলেছি আপনারা রাস্তায় আসুন। আমার যে আবেগটা সেটা হচ্ছে, আমি আর কখনোই এই বাংলাদেশকে এই 16 বছরের সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে আমি ফিরতে দিতে চাই না। সেক্ষেত্রে যদি সংস্কার আগে করা প্রয়োজন হয়, কারণ আমরা তো দেখেছি এই বিএনপি এখন বড় বড় কথা বলে, এই বিএনপি ভালো ভালো কথা বলে, কিন্তু বিএনপি কি তার চাঁদাবাজদেরকে বন্ধ করতে পারছে? চাঁদাবাজি বন্ধ করতে পারছে? মাইকিং করে বলতেছে এই এলাকা আমার, এখানে কেউ আসতে পারবেন না। আবার বলতেছে আমি এলাকার প্রেসিডেন্ট, আমার এখানে আইসা ওসিকে এখানে আসতে হবে। বিএনপি কি আসলে, বিএনপির কথা অনেক ভালো ভালো কথা বলে, কোনো অসুবিধা নাই, জামাত অনেক ভালো ভালো কথা বলে, কোনো অসুবিধা নাই, ছাত্র অনেক ভালো ভালো কথা বলে, কোনো অসুবিধা নাই, কিন্তু তারা বাস্তবতা হচ্ছে তারা কি তাদের নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে পারছে? তারা কি চাঁদাবাজি বন্ধ করতে পারতেছে? বরঞ্চ আগের চাইতে, আমি আরো যদি বলি, আওয়ামী লীগ চাঁদাবাজি করছে স্মার্ট পদ্ধতিতে, আর এখন এরা চাঁদাবাজি করে ট্র্যাডিশনাল পদ্ধতিতে। অর্থাৎ আওয়ামী লীগ করছে কি, তারা ডিসি অফিস থেকে ওই বড় বড় যারা হচ্ছে মাফিয়া, তাদের কাছ থেকে চাঁদা নিছে। আর এরা কি করে, ফুটপাতের রিক্সাওয়ালা, ফুটপাতের পানিওয়ালা, টেম্পোওয়ালা, তাদের কাছ থেকে ধরে ধরে চাঁদা নিয়ে এখন হচ্ছে পুরো দেশটাকে শেষ করে দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাচ্ছি, বিএনপি সংস্কারের কথা বলতেছে, তারা এটা করবে ওটা করবে, তাদের 32 দফা দিয়েছে, 31 দফা দিয়েছে, খুবই ভালো। বিএনপির অতীত তো আমরা দেখেছি, 1 সাল থেকে 6 সাল পর্যন্ত আমরা দেখেছি। সুতরাং আমরা কাকে বিশ্বাস করি? আমরা অনেক কিছু দেখেছি। সুতরাং আমরা আসলে বিশ্বাস করতে চাই এইটাই, যে যেহেতু রাজনৈতিক দলগুলো সঠিক যথাযথ সংস্কার না করার কারণে আজকে আমাদেরকে 2016 সালে এসে 2024 সালে এসে এতগুলো মানুষকে জীবন দেওয়া লাগছে। সুতরাং যথাযথ সংস্কার করেই নির্বাচন দেওয়া উচিত, এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর উচিত এই সরকারকে সহযোগিতা করে যত দ্রুত সম্ভব এই সংস্কার নিশ্চিত করে এক ঐক্যমতের ভিত্তিতে একটা সুন্দর সাবলীল নির্বাচন দেওয়া। ধন্যবাদ আপনাকে। মোশাররফ হোসেন, আপনি বলেন যে বেশ কিছু অভিযোগ কিন্তু উত্থাপন করেছে মশিউর, যে বিএনপি চাঁদাবাজরা মাইক দিয়ে তারা চাঁদা তুলছে, নানা রকম বলেছে, অভিযোগগুলো তুলেছে। আপনি সংক্ষেপে যদি আমি একটু মশিউরকে একটু খুব সংক্ষেপে, আপনি দেখবেন একটা বিএনপির মতো একটা বিশাল রাজনৈতিক দল, যে দলটা দীর্ঘ 4 বার ক্ষমতায় ছিল, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী, আপনি দেখবেন যদি কোনো অন্যায় সংগঠিত হয়, কোনো সংগঠন বিরোধী পরিপন্থী কাজ সংগঠিত হয়, তার বিরুদ্ধে বিএনপি কি অ্যাকশনটা নিয়েছে? আমাদের নেতা জনাব তারেক রহমান জিরো টলারেন্স নীতিতে আপনাদের ইতিমধ্যে প্রায় 1500 লোককে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। কখনো আমরা দল থেকে বহিষ্কার করেছি, আমরা তাদের কমিটি ভেঙে দিয়েছি, তাদের পদ স্থগিত করে দিয়েছি। সুতরাং অপরাধ বিহীন তো সমাজ পৃথিবীতে কোথাও নেই। অপরাধ আছে, কিন্তু আপনি দেখবেন সেইটা দমনের জন্য, সেটাকে নিবৃত্ত করার জন্য দল কি ব্যবস্থা গ্রহণ করা আছে। বরং আমি তো মনে করি এই ইউনূস সরকারের শান্তি শৃঙ্খলা যেমন পুলিশ প্রশাসন আজকে ব্যর্থ, সারা বাংলাদেশে বিএনপি আমরা পারার মতো দায়িত্ব শেষ করতে হবে। সুতরাং এখানে বিএনপির যে ভালো ছাইটটা, এই ছাইটটা বলছে না। কারণ বিএনপি কি বলছে, যে বিএনপি আজকে একটা, বিএনপির রাজনৈতিক দল, বিএনপি চাইবে একটা যে জনগণ যে তাদের ভোটের অধিকারটা হারিয়ে ফেলেছে, সেই অধিকারটা পুনরুদ্ধার করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করা। তাইলে আপনারা আজকে যে কথাটি বলছে মশিউর, তাদের একটা জায়গায় আমি কিন্তু একমত হতে পারছি না। তাদের প্রতিনিধিরা এই গভর্নমেন্টে আছে, তারা ডমিনেট করে, তারা যা বলে তাই হয়। এই দেখেন নাই আপনি, ওনারা এই যে সংস্কৃতি চেঞ্জ করতে চাচ্ছে বলছে না, আপনি দেখেন নাই যে যখন মানবিক উদ্বোধন হয়েছে ডিসিরা বাস পাঠিয়েছে, এটা কোন সংস্কৃতি? আপনারা এখন আমরা পত্রপত্রিকা দেখি অমুক শিল্প প্রতিষ্ঠান থেকে 1500 কোটি টাকা নিয়ে আসা আছে, এটা কোন সংস্কৃতি? এটা সম্পূর্ণ তারা কি চেঞ্জ করছে তাদের সংস্কৃতি? ভাই এটা একটা সম্পূর্ণ গুজব। তারা কি চেঞ্জ করছে? আপনি নির্দিষ্ট কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন এই ধরনের ঘটনা ঘটছে? এইটা অলরেডি সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে। আপনি যদি ইউটিউবে দেখে, আপনি যদি ইউটিউব দেখে মূল্যায়ন করেন, আপনি যদি চেঞ্জ হয়, আপনি যদি ইউটিউব দেখে এসে এখানে বলেন যে 1500 কোটি টাকা ছাত্ররা করছে, আপনাদের খুবই দুঃখজনক ভাই, খুবই দুঃখজনক। এটা এই দুজনের ভিতরে যে একটা চলছে বিতর্ক, আপনি কি বলবেন এই প্রসঙ্গে? না আসলে কি বলবো, আসলে যেহেতু আমার কথা হলো যে ঠিক আছে, যারা চাঁদাবাজি করছে, যারা দখলদারিত্ব করছে, জনগণ তো তাদেরকে ভোট দিবে না। সুতরাং আমার মনে হয় যে যাদের অনেক বেশি জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে, তাদের উচিত হবে নির্বাচনটা আসলে ফেস করা। তো ফেস করলে আসলে বোঝা যাবে যে আসলে কার বেশি গ্রহণযোগ্যতা।
এবং সেই লক্ষ্যে কিন্তু সরকার সেই নির্বাচন ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল হয়। Exactly, সেই লক্ষ্যে কিন্তু সরকারকে সংস্কার করতে হবে, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার। কিন্তু আমার কথা হলো গত 7 মাসে সরকার কতটুকু সংস্কার করেছে সেটি নিয়ে তো আমি প্রশ্ন তুলতে পারি। মশিউর যেটি বলেছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় এ ধরনের সংকট বা সমস্যা হচ্ছে, চাঁদাবাজি, দখলদারিত্ব। এখন এইগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? যিনি সরকারে থাকেন, পুলিশ প্রশাসন, র্যাব, যৌথ বাহিনী, দল মত নির্বিশেষে আপনি যারা অন্যায় করছে তাদেরকে গ্রেপ্তার করেন। কিন্তু আপনি কেন গ্রেপ্তার করছেন না? তার মানে কি আপনি এইগুলো আরো বাড়ুক সেটি কি চাচ্ছেন? আমার তো এই প্রশ্ন। সরকার যদি ছাত্ররাও তো এগুলোর সাথে জড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, এখন এর জন্য তো আপনি এনসিপিকে দায় দিতে পারেন না। রাশেদ ভাই, আপনি ছাত্ররা শেষ রাশেদ ভাই, করি, আমি আমি এটি add করে দেই। আপনি বলছেন গ্রেপ্তারের কথা। যেখানে বিএনপি নেতা বলছে এই এলাকা থেকে কাউকে গ্রেপ্তার করতে হলে বিএনপি নেতার পারমিশন লাগবে, সেখানে কিভাবে গ্রেপ্তার করবেন? সেই নেতা এখন কিভাবে জেলে আছে গ্রেপ্তার না? করবেন? এই সেই নেতা জেলে আছে না? সংখ্যাটা ভাই, কতটুকু? আমাকে ওভাবে তো মনে হয় হাজার হাজার আমার করছে। সময়টা আমি তাদের দিতে চাই না। জি জি ঠিক আছে, আমার দলের ঠিক কথা আছে, আমি বলতে চাই। রাশেদ খান। জি দেখেন, এই সমস্যাগুলো ঘটছে, সমাজটা যখন অরক্ষিত হয়ে যায় তখন আপনি কাউকে কন্ট্রোল করতে পারবেন না। এখন যদি নাহিদ ইসলাম সবাইকে নির্দেশনা দেয়, 5 আগস্টে যেভাবে তিনি ডেকেছেন, মানুষ গিয়েছে, এখন ডাকলেই কি সবাই তার আহ্বানে যাবে? তার নির্দেশনা শুনবে না। নাহিদ ইসলাম সরকারে যখন ছিলেন যে কথা বলেছেন, মানুষ যেভাবে শুনেছে, জনগণ যেভাবে শুনেছে, এখন সরকার থেকে বাইরে আসার পরে সেই কথা কি মানুষ শুনবে না। একটা ধাপ থাকে, স্টেজ থাকে। আপনি চাইলেও সবসময় সবকিছু কন্ট্রোল করতে পারবেন না। কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু জনগণ সরকারের কাছে দিয়েছে। আমি সরকারকে বলবো, আপনার পুলিশকে ফাংশন করান। বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাকে অবশ্যই ধরতে হবে, গণ অধিকার পরিষদের কেউ চাঁদাবাজি করলে তাকে ধরতে হবে, এনসিপির কেউ করলে তাকে ধরতে হবে, ছাত্ররা কেউ করলে ধরতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। এই নীতি যদি সরকার গ্রহণ করে তাহলে কিন্তু রাষ্ট্রটা খুব ভালো চলবে। আমার কাছে মনে হচ্ছে যে সরকার এই জায়গাটায় পিছিয়ে রয়েছে। কেন আপনার কাছে কেন মনে হয় রাষ্ট্র গ্রহণ করছে না? ওই যে বললাম যে সরকার হয়তো কেউ চাচ্ছে যে হ্যাঁ রাজনীতিবিদদের ভিতরে এইগুলো চলুক। আমরা দেখি রাজনীতিবিদদেরকে যত পচানো যায়, দলগুলোকে যত পচানো যায়, শুধুমাত্র বিএনপি না, গণ অধিকার পরিষদ না, বা জামাত না, বা রাজনীতিকে পচানো একটি পক্ষ আছে আমার কাছে মনে হচ্ছে। দেখেন ১/১১ দশররা কি চেয়েছিল? বিরাজনীতিকরণ। ১/১১ দশর আলী ইমাম মজুমদারকে রেখে আপনি কিসের সংস্কার করতে চান? আপনি মুজিববাদী সৈনিক নিয়োগ দিয়েছেন উপদেষ্টা পরিষদে। কারা নিয়োগ দিয়েছে? আপনি একটু গবেষণা করেন, ডিজিএফআই-কে বলেন, এনএসআই-কে বলেন, বের হয়ে আসবে কারা নিয়োগ দিয়েছে। যাদেরকে আপনি এত পীর মনে করেন তারাই কিন্তু নিয়োগ দিয়েছে। তো এদেরকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না? এই যে উপদেষ্টা পরিষদ নাকি যোগ্য ব্যক্তিদের মাধ্যমে গঠিত হয়েছে, তো যোগ্য ব্যক্তিদের কার্যক্রম তো আমরা 7 মাস দেখলাম। 7 মাসে তারা কতটুকু সংস্কার করেছে একটু জবাবদিহিতা করুক। আমরা তো জানতে চাই রাষ্ট্র সংস্কার কে না চাই? প্রত্যেকটা দল চাই। আমাদের দলের পলিসি হলো যে রাষ্ট্র সংস্কার হতে হবে। রাষ্ট্র সংস্কার যদি না হয় তাহলে এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। আপনার ৭১-এ একবার জীবন দিলেন, আপনি এর মাঝখানেও ছোট বড় গণঅভ্যুত্থান হয়েছে, ২৪-এ ২০০০ মানুষ শহীদ হয়েছে। এখন এই শহীদের রক্তের সাথে আপনি তখনই বেইমানি করবেন যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। আমাদের প্রধান উপদেষ্টা তিনি এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছেন? আন্তর্জাতিক কমিউনিটি চায় না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এই কারণে প্রধান উপদেষ্টা এখন তার সুর কিন্তু উল্টে ফেলেছেন। তিনি এখন বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না এটি তাদের দলীয় সিদ্ধান্ত। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আসলে কি তাদের দলীয় সিদ্ধান্ত? গণহত্যার বিচারের আগে কিভাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে সেই কথা আমাদের প্রধান উপদেষ্টা বলেন? এটি কোনোভাবে বলতে পারেন না। আমাদের স্পষ্ট কথা সেটি হলো যে রাষ্ট্র সংস্কার 1 নম্বর সেটি হতে হবে, 2 নম্বর হলো গণহত্যার বিচার সেটি হতে হবে, 3 নম্বর হলো যে সরকারের রোডম্যাপ নির্বাচনের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানাতে হবে। এই 3টা জিনিস একসাথে চলতে হবে। অন্যথায় আপনি বলছেন, যেটি আমাদের সাইফুল ভাই বললেন, যে ছাত্ররা এখন বলছে যে গণহত্যার বিচারের আগে, হাসিনার ফাঁসি হওয়ার আগে ইলেকশনটা হবে না। আসলে কি হাসিনাকে ফাঁসি দিতে আপনি পারবেন? ভারত কি হাসিনাকে আদৌ বাংলাদেশে ফিরিয়ে দেবে? এখন বিচার যদি হতে হয় সবার আগে তো আসলে গণহত্যার বিচার হাসিনাকে দিয়ে শুরু করতে হবে, এরপরে ওবায়দুল কাদের, এরপরে প্রেসিডিয়াম সদস্য, এরপরে তারেক সিদ্দিকী সহ যারা ছিল তারা, আর পুলিশ, র্যাব, বিজেপি যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, এক্সিকিউশন কারা করেছে? এরা করেছে। এদের আপনি কয়জনকে গ্রেপ্তার করেছেন? আইন উপদেষ্টা বলেছে যে পুলিশের 80% হলো আওয়ামী পরিবারের, ছাত্রলীগের। আপনি এদেরকে সরিয়েছেন। এনএসআই, তাদের এনএসআইতে 95% ছাত্রলীগের নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে
এনএসআইতে 95% ছাত্রলীগ ছাড়া নিয়োগ দেওয়া হয়নি। সে এনএসআই আপনি কয়জনকে সরিয়েছেন? আপনি এদেরকে সর্বত্র রেখে আপনি কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন? শুধুমাত্র হাসিনা পালিয়েছে, বিশ্বাস করেন, হাসিনা পালিয়েছে। হাসিনার পুরো সেটআপ প্রশাসনে সব জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার রেখে দিয়েছে। আমি একজন গুরুত্বপূর্ণ, আমি মানে বললে তো আসলে বিতর্ক সৃষ্টি হবে, সরকারের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমাকে বলেছে, এই যে জনপ্রশাসন সচিব এবং মন্ত্রী পরিষদ সচিব, তারা দুইজন মিলে পুরো প্রশাসনে তারা আওয়ামীকরণ করছে। এবং তাদেরকে কে নিয়োগ দিয়েছে জানেন? আলী ইমাম মজুমদার। আলী ইমাম মজুমদারকে 2017 সালে প্রথম আলোতে তিনি কি লিখেছিলেন? তিনি মুজিবকে নিয়ে বন্দনা করেছিলেন। তো একদিকে আপনি বলবেন যে বাকশাল হটাও, হাসিনা হটাও, অন্যদিকে বাকশালীদেরকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দিবেন, সরাচ্ছেন না কেন? প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীকে আমিনুল ইসলাম স্যার, তিনি সাস্টের ভিসি ছিলেন, একজন যোগ্য মানুষ, সৎ মানুষ, তার বিষয়ে কোনো গণমাধ্যমে কোথাও কোনো সাংবাদিকের কাছে দুর্নীতির কোনো তথ্য পাবেন না। তাকে আপনি পদ থেকে বাধ্য করেছেন। তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, এই মুজিববাদী সৈনিকরা সেই সাক্ষাৎ পর্যন্ত করতে দেয়নি। অথচ আমরা যাদের পদ থেকে দাবি করছি, আমাদের মশিউর সাহেব বললেন যে আসলে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ ওই সময় সবাই মতামত পরামর্শ দিয়েছে। আমি হলফ করে বলতে পারি আমাদের দলের কোনো মতামত সেখানে ছিল না। আমরা ক্যান্টনমেন্টে যাইনি, সুতরাং আমরা কেন সরকারের ব্যর্থতার দায় নিব? আমরা তো ক্যান্টনমেন্টে যাইনি। সরকারের ব্যর্থতার দায় যারা সরকারের এই যে ক্রিম খাচ্ছে না তাদেরকে নিতে হবে। আমরা তো ক্রিম খাচ্ছি না, আমরা ক্রিম খাওয়ার পক্ষেও না। আমি শেষ করে দিই, দেখেন, সরকারের আমরা মঙ্গল চাই। এই যে সমালোচনাগুলো করলাম না, এর মানে কি আমি সরকারের পতন চাচ্ছি? আমি কি বলছি যে 1 2 3 4 ইউনুস তুই গদি স্যার, এই কথা বলছি? এই কথা আমরা হাসিনাকে বলেছি। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি পুরো পৃথিবীব্যাপী তার একটি সুনাম রয়েছে, সম্মান রয়েছে, তিনি রাষ্ট্র সংস্কার করুক, গণহত্যার বিচার করুক, রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা গ্রহণ করুক। কিন্তু তিনি যদি আসলে একপাক্ষিক হয়ে যান, তিনি যদি আসলে রাজনীতিবিদদেরকে খারাপ মনে করেন, তিনি যদি মনে করেন যে আসলে বাংলাদেশের সব দল ফেসিবাদ কায়েমের ক্ষেত্রে দায় রয়েছে, সুতরাং নতুন রাজনীতি দরকার, নতুন রাজনৈতিক দল দরকার, তাহলে কিন্তু ভুল হবে, মাথায় রাখতে হবে। সবাই মিলে আমরা ফাইট করেছি বলেই কিন্তু আজকে পতন হয়েছে হাসিনার। সুতরাং এই অভ্যুত্থানে প্রত্যেকটা দল, সংগঠন, ব্যক্তি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিকরা, আইনজীবীরা, সবার ভূমিকা রয়েছে। সুতরাং আপনি এই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না যে আমরা সবাই ফেসিবাদের দোষক ছিলাম, আমরা রাষ্ট্র সংস্কার চাই না। রাশেদ খান, ধন্যবাদ আপনাকে। ববির, আপনি বলুন যে একটি ছোট্ট প্রশ্ন, যে নানাভাবে নানা ফর্মে আমরা লক্ষ্য করছি যে বিভাজন প্রক্রিয়া চলছে, গুচ্ছে গুচ্ছে বিভাজন, এবং কেউ কেউ বলছে শাহবাগী, কেউ কেউ বলছে আবার শাপলা চত্বর একটা গ্রুপ আছে, ইসলামিক দলগুলো নানা রকম ফতোয়া দিচ্ছে, সংবিধান নিয়ে বিতর্ক আছে, গণপরিষদ নিয়ে বিতর্ক আছে, নির্বাচন সংস্কার, নানা রকম বিষয়গুলি আছে, তৌহিদি জনতা আছে, তৌহিদি নারী আছে, মব তৈরি হচ্ছে, নানা রকম বিভাজনে বিভক্ত সমস্ত সমাজ হয়ে গেছে। এইভাবে একটি ভালো নির্বাচনকে বা জাতিকে কিভাবে ঐক্যবদ্ধ করে একটি লক্ষ্যে পৌঁছানো যাবে? এত কিছু আমি আসলে আপনি যতগুলো ইস্যুজ উত্থাপন করলেন, এগুলো সবগুলোই কমপ্লিকেটেড ইস্যুজ এবং এখানে অনেক আলোচনা এতক্ষণ হয়েছে। তবে এই কমপ্লিকেটেড ইস্যুজের এবং এগেন এই কমপ্লিকেটেড ইস্যুজের অনেক বড় বিস্তারে আপনার সলিউশন আনা প্রয়োজন। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেই জায়গাটা হলো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সরকার পরিচালনা করছে এবং তাদের শক্তির অবস্থানটা জনগণের কাছে কিভাবে পরিষ্কার করছে, এইটা গুরুত্বপূর্ণ। কারণ অনেক ধরনের এই যে আপনি গণপরিষদ বা যে কিছু আলোচনাগুলো করলেন, এগুলো স্পেসিফিক এক জায়গা থেকে আসছে যে নতুন দলটা তৈরি হয়েছে সরকারের সাথে কিছু একটু সম্পৃক্ততায়, যে নতুন দলটা তৈরি হয়েছে এনসিপি, সেই দলটাই এই আওয়াজগুলো তুলছে এবং সেই দলটাই এই আওয়াজগুলো তুলছে। এই আওয়াজগুলোর যৌক্তিকতা, জোরে চেঁচিয়ে অনেক কথা বলা যায়, বাট যৌক্তিকতা দেখানোর জন্য চেঁচানো লাগে না, জাস্ট যুক্তি দেখালেই হয়ে যায়। তো যৌক্তিকভাবে তারা দেখাতে এখনো সক্ষম হচ্ছেন না, তার জন্য হয়তো জোরে চেঁচিয়ে অনেক কথা বলছে যে তারা কি ধরনের বাংলাদেশ চায়, তাদের অনুভূতি তো আছে। কি ধরনের বাংলাদেশ চাই? দেখেন, নতুন বাংলাদেশ এজেন আরো উন্নত বাংলাদেশ আমরা সবাই দেখতে চাই। তবে একটা জিনিস হলো যে বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর আমরা এই গত 54 বছরের অনেক উন্নয়ন দেখেছি, অনেক উন্নতি দেখেছি, অনেক রিফর্মসও দেখেছি এবং সেটার মাধ্যমে নতুন বাংলাদেশ যেটা আমরা গড়তে চাই, সেখানে রাজনৈতিক কালচার থেকে শুরু করে জনগণের অবস্থান সব কিছুতে অনেক কিছু বদল আনতে হবে। এক রাতে গণপরিষদের কথা বলে আমরা বদল নিয়ে আসতে পারবো, এটা আসলে বাস্তবিক না। এটা নিয়ে আরও কয়েকজন আলোচক আজকে আলোচনা করেছেন যে আমাদের সংবিধান ত্রুটি যেমন আছে, তেমন একইভাবে এগুলো খুব সহজে সংস্কার করাও
আমরা করতে পারি। সো এইখানে আসলে গণপরিষদ ডেকে জনগণের হাতে তাদের তারপর যে বিষয়গুলো আসে যে অনেকে কিছু কিছু দলগুলো আবার ফতোয়া দিচ্ছে, নারীর উপরে ফতোয়া। আচ্ছা, এবার ভিন্ন জায়গায় আসি। এজন্য আমি বলছিলাম অভিযোগ পাল্টা অভিযোগ নানা কিছু আসে, সেখানে কিভাবে গণতান্ত্রিক প্রগতিশীল উত্তরোন্মুখী সমাজ করবে। এর জন্যই সেলিম ভাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাটা বলছিলাম, যে মনে করেন এই যে গণপরিষদ বা এগুলো নিয়ে যে আলোচনা, এটাও অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায়নের জন্য নতুন এনসিপি এগুলো নিয়ে অনেক জোরে আওয়াজ করতে পারছে। নাহলে হয়তো জনগণের কাছে হয়তো এই আওয়াজটা গ্রহণযোগ্য কিনা সেটা আমরা এখনো আসলে পরিষ্কারভাবে জানি না। উল্টো দিকে আপনি বলেন আমি ইসলামিক দল না, নিষিদ্ধ অর্গানাইজেশন হিজবুত তাহরির, তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে বড়ভাবে তারা ব্যানার লাগাচ্ছে। তারা গত শুক্রবারে বোধহয় ওপেনলি মিছিল নামালো, এবং গত শুক্রবার যে ওপেনলি মিছিল নামালো, এই মিছিল নামানোর আগে তারা ওপেনলি ডিক্লারেশন দিল যে তারা মিছিল নামাবে। এখন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কি দুর্বল অবস্থা যে ওপেন ডিক্লারেশন দেবার পর ব্যবস্থা তারা করতে পারেননি। যেই জায়গাটায় আপনার ওপেন ডিক্লারেশন দিতে পেরেছেন এই ধরনের একটা নিষিদ্ধ অর্গানাইজেশন, যে তারা হাজার হাজার নেতাকর্মী নিয়ে মাঠে নামবেন। এখন হাজার হাজার নেতাকর্মী নিয়ে মাঠে নামবেন, এই হাজার হাজারে এটলিস্ট শত শত সিসি ক্যামেরাতে ফুটেজ চলে এসছে। নিষিদ্ধ অর্গানাইজেশনের নামে যদি আপনি মিছিলে নামেন, তাহলে এটা অবভিয়াসলি অ্যারেস্টেবল অফেন্স। এটা যদি অ্যারেস্টেবল অফেন্স হয়ে থাকে, তাহলে কত শো বা কত হাজার জনকে অ্যারেস্ট করা হয়েছে, এটা আমাদেরকে একটু দেখানো হোক। সেই হিসেবে তো নিশ্চয়ই করা হয়নি। ক্যাম্পাসে ক্যাম্পাসে ব্যানার লাগানো হয়েছে, খিলাফত ইজ দ্য ওয়ে। সো এই যে নিষিদ্ধ অর্গানাইজেশন লাগিয়েছে, তারা কিভাবে লাগাতে পারলো? সেটার পর আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা নিল? যারা লাগিয়েছে সিসিটিভি ফুটেজ, সিসিটিভি এখন ঢাকা শহরের সব জায়গায় আছে। উনার বাসায়, আপনার বাসার গেটেও হয়তো সিসিটিভি আছে। তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও এটা ধারণ করা হয়েছে। তাহলে সেগুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা করেছে? এখানে আরেকবার আপনার কি বলো না, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা। আপনি তারপর আসেন আরো যত বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আরেকটা বিষয় যেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে তৌহিদি জনতা আছে, তৌহিদি জনতায় যদি আসে, তাদের তো একটা আলাদা মতামত আছে। না দেখেন, মতামত আমরা যদি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরা অনেকেই বলছি কনস্টিটিউশন ছিঁড়ে ফেলবো, পুড়িয়ে ফেলবো, নতুন কিছু করে ফেলবো, কিন্তু যদি যে কনস্টিটিউশনটা, ভুল ভ্রান্তি আছে, কিন্তু যে কনস্টিটিউশনটা আমাদের আছে এটা লিবারেল ডেমোক্রেটিক একটা কনস্টিটিউশন। যদি আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, তাহলে আমার অধিকার ততক্ষণ পর্যন্ত আমি খাটাতে পারি যতক্ষণ পর্যন্ত আমার অধিকার আপনার অধিকার উপরে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। আমরা দেখলাম ফেব্রুয়ারি 14 ভ্যালেন্টাইন্স ডে ভাই আমাদের সাংস্কৃতিক অংশ না, সব কিছু আমি মানছি, কিন্তু আপনি যদি করতে চান আমি কি আপনাকে থামানোর? আমরা দেখলাম সরকারের ভেতর থেকে তৌহিদি জনতা কে, কাকে চেনে ভাই? বললেই হলো, একটা নাম বলে দিল তৌহিদি জনতা। কালকে মোশাররফ ভাই বলল তৌহিদি জনতা, ববি আজাদ তৌহিদি জনতা, কি বলে না মশিউর তরুণ তৌহিদি জনতা বলে দিল, হয়ে গেল। কারণ এই তৌহিদি জনতা নামে তো করছে না, এই যে নামে যে করছে সেগুলোরও কিছু, এগেন আজকে ইন্টারনেটের যুগ, তো তরুণরা বা বিবেকবান যে জনগণরা আছেন তারা অলরেডি ছবি দিয়ে পরিচয় দিয়ে ইন্টারনেটে দিয়ে দেয়। এবং আমরা দেখেছি যে তৌহিদি জনতার নামে একজন হ্যারাস করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তাকে যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলো, যারা ছাড়িয়ে নিয়ে আসলো ফুলের মালা দিয়ে, টুপি পরিয়ে, পবিত্র কোরআন তার হাতে দিয়ে কোরআনের অবমাননা করেছে, এটা যারা করলো তাদের পরিচয় পত্র বেরিয়ে গেল যে তারা এর আগে হিজবুত তাহরির না কিসের সাথে জড়িত ছিল। সেটা নিয়ে কি আলোচনা হলো? বাট যেটা আমি মেইন আসতে চাচ্ছিলাম, যে ফেব্রুয়ারি 14 আপনি ভালো পছন্দ করেন, আমি পছন্দ করি না ভাই, ঠিক আছে, সেটা আমার পার্সোনাল বিষয়, কিন্তু আপনি আপনার সরকারের অংশ হয়ে, উপদেষ্টা হয়ে যখন যদি বলেন যে এটা করতে পারবেন না, এটা করা নিষেধ, এইটা করা মানা, বা জুলাইয়ের প্রতি আপনি অসম্মান দেখাচ্ছেন, যদি আপনি এইটা করেন, তাহলে আপনি এই তৌহিদি জনতা বা যেটাই নাম বলেন না কেন, একটা নকল নাম দিয়ে আপনি একটা একটা এক্সট্রিমিস্ট, একটা টেররিস্ট টাইপের একটা আইডিওলজি আপনি বাস্তবায়ন করতে চেষ্টা করছেন, সেটাকে তো আপনি বাতাস দিয়ে দিচ্ছেন। ফুলের দোকান ভেঙেছে, ফুলের দোকান ভাঙছে 21শে ফেব্রুয়ারি, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে 21শে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে অ্যাড যায়নি। 31 ফেব্রুয়ারির এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোনো বড় বড় কর্পোরেশন টিভিতে অ্যাড দেয়নি 21শে ফেব্রুয়ারির। আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন? আমরা কি ভুলে যাব 26শে মার্চ? আমরা কি বলবো যে 71 আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে 71 বাদ, বাংলা 71 ভুলে যাবো, আমরা বাংলাদেশ ভুলে যাবো, জাস্ট বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের ইতিহাস কালচার কিছু সম্বন্ধে কিছু জানে না, তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ গড়বো, আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ কত নাম্বার রিপাবলিক করবো, রিপাবলিকের নাম্বার পর্যন্ত তারা জানে না। তাদের কথা শুনে আমরা পুরো বাংলাদেশের ইতিহাস ভুলে যাবো। ফাজলামি শুরু করেছে। এই পুরো জিনিসটা তরুণদের দোষ না, রাজনৈতিক দলের দোষ না, কারোর দোষ না। এই যে কথা হচ্ছে বিএনপির লোকজন লুটপাট করছে বা চান্দা তুলছে, কেন ভাই আইন শৃঙ্খলা বাহিনীকে কেউ থামিয়েছে?
বিএনপি আমার দল না ভাই, বিএনপির জায়গা থেকে তো বিএনপি একটার পর একটা বহিষ্কার করছে যাদেরকে ধরা পড়ছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বাদ দেন, মিডিয়া যদি নতুন সরকারের সাপোর্টে যে এই যে দলটা আসছে, এই সরকারি সাপোর্টে যে দলটা আসছে, এদের নামে রিপোর্ট পর্যন্ত করতে ভয় পায়। আপনি বলেন, আপনি মিডিয়া চালান, আমি আপনাকে এখানে স্পটে ফেলতে চাই না, বাট আপনি বলেন আপনার চ্যানেল কয়বার রিপোর্ট করেছে? এই যে আপনার শোতে বসে বা যে কোনো শোতে বসে বড় দেখে বলছে এখানে বিএনপির লোকজন করছে, ভাই আমি না করছি না, কিন্তু তারা বহিষ্কারও করছে, সেখানে তাদেরকে আমি সাধুবাদ জানাই। যদি তারা বহিষ্কার না করতো আমি তাদেরকেও শক্তভাবে নিন্দা করতাম। কিন্তু অন্য পার্টি যে করছে তাদেরকে ধরেন, তাদের কথাও বলেন, তারা তো নতুন এসছে ভাই মাঠে, নতুন এসে অলরেডি চান্দা শুরু হয়ে গেছে, তাহলে তাদের সম্বন্ধে কি ব্যবস্থা আপনি নেবেন? তারা এই যে বিশাল করে একটা আয়োজন করছে, এই আয়োজনে ফান্ডিং করতে আসছে, তারা এইটা পর্যন্ত বলেছে যে তাদের ফান্ডিং করতে আসছে, তারা বলতে পারছে না কারণ এখানে সিক্রেসি আছে। কেন ভাই? এতদিন তো আমরা এগুলো নিয়েই কথা বলছিলাম, যে সিক্রেসি কেন আছে? আমি বিএনপির কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে আসে, আমি জামাতের কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে আসে, কারণ প্রত্যেকটা টাকা ফান্ডিং তুলতে রাশেদ জানে, আমি জানি আমাদের কি অবস্থা, মানে মাথার ঘাম কোথায় পায়ে ছুটে। তো আপনাদের এত বড় ফান্ডিং করতে আসে, আপনি বলেন ভাই, আপনি স্পষ্ট রাজনীতি করতে চান, বড় বড় কথা বলতে চান, বড় বড় আওয়াজ করতে চান, আপনি নতুন প্রধানমন্ত্রী, তাহলে বলেন, আপনি দেখান আপনি প্রধানমন্ত্রীর মতো করে কাজ করেছেন, তারপর আমরাও মানবো। আপনার বয়স 20 না 42 না 82, আই ডোন্ট কেয়ার, আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে আমি রাজি আছি, আপনি দেখান আগে। ধন্যবাদ বাবি হাজি। আবার আমি একটা জিনিস 10 সেকেন্ড অ্যাড করব। এই যে হিজবুত তাহরির মিছিল করলো, দেখেন তারা কিন্তু ঘোষণা দিয়ে মিছিল করলো, সরকার বাধা দিল না। তার মানে কি? দেখেন বাংলাদেশকে নিয়ে একটি কিন্তু ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্র কি? বাংলাদেশে হিজবুত তাহরি জঙ্গি গোষ্ঠী মৌলবাদী শক্তি মানে উত্থান হয়েছে, এটি দেখানোর জন্য কিন্তু ওই যে আইন উপদেষ্টা নিজেই বলেছে যে প্রশাসনের বা পুলিশের 80% ছাত্রলীগ আওয়ামী লীগের, এরা কিন্তু এইগুলো করতে দিয়েছে এবং সামনেও কিন্তু এগুলো করতে দিবে। সরকার যদি সেখানে কি প্রশাসন ছিল না, প্রশাসনকে বাধা দিতে পারতো না? অবশ্যই বাধা তো দেয়নি, আমি তো ওইটাই বললাম যে প্রশাসনের পুলিশের ওরা তো 80% আওয়ামী লীগ করতে দিয়েছে। বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য ওরা এটা করতে দিয়ে সামনেও করতে দিবে। এখন এই সরকার যদি মনে করে যে আমরা খুব ভালো আছি, না, এই সরকারের উচিত হবে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নেওয়া। এইভাবে বিভেদ বিচ্ছেদ, এই যে টকশোতে বসে আমরা বিষেধগার করছি অমক খারাপ অমক ভালো, এগুলো কিন্তু এই মুহূর্তে এই সময়টা না। কিন্তু এই সমস্যা, এই সংকট আসলে সৃষ্টি করলো কে? সরকারকে দায় নিতে হবে না? আমরা তো সবাই বলছি এই সরকার আমাদের সরকার, এই সরকারকে আমরা বসিয়েছি, কিন্তু কথা হলো যে সরকারের বক্তব্যের কারণে তো জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়েছে। ধন্যবাদ রাশিদ। আবার আসবো এই পর্যায়ে যাচ্ছি ডক্টর কাজী মারুফুল ইসলাম, আপনি বলুন। বলুন, অনেক বিষয়ে ববি আজ উত্থাপন করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, অমর 21-এ, 16 ডিসেম্বর, 26শে মার্চ, তৌহিদি জনতা, নানা রকম বিষয় যে বিভাজনগুলোর কথা বলতে চেয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন? দুর্ভাগ্যজনক যে আসলে আমাদেরকে এমন কিছু বিষয় নিয়ে আবার কথা বলতে হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আমাদের ধারণা করা ছিল যে আমরা এক ধরনের ঐকমত্যে এসে পৌঁছেছি। বাংলাদেশের ইতিহাসে 16 ডিসেম্বর অর্থাৎ আমাদের বিজয় দিবস, আমাদের এর আগের যদি ভাষা আন্দোলন বলি, এর পরে যদি যে অগ্রযাত্রাগুলো হয়েছে, তার প্রত্যেকটি মাইলস্টোন কোনোটাকে আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। অর্থাৎ বাংলাদেশের অস্তিত্ব হঠাৎ করে তো হয়নি, এটা একটা জাতি রাষ্ট্র হয়ে তৈরি হওয়ার যে দীর্ঘ পরম্পরা, সেটা 1971 সাল থেকেও শুরু হয়নি, সেটা আরো আগে থেকে শুরু হয়েছে। এই পরম্পরাটাকে আমাদের আসলে অস্বীকার করার কোনো রাস্তা নেই। আজকে যেটা আমাদের উদ্বেগের বিষয়, মানে যেখানে যদি আমি আজকে কন্টেম্পোরারি যে বিতর্ক যেখানে হচ্ছে সেই জায়গাটাতে যাই, যে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ একটা এখানে যে জাতির সত্তাগুলো আছে সেটা মিলে একটা বহুত্ববাদী একটা সামাজিক অস্তিত্ব আছে। এখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী, তাদের একটা অবস্থান আছে। এই যে ভিন্নতা, এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যটাকে স্বীকার করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে 5ই আগস্টের আন্দোলনের পর থেকে, বিপ্লবের বা গণ অভ্যুত্থানের পর থেকে যে স্বপ্নটা আমাদের ছিল যে আমরা এই বৈচিত্র্যকে মর্যাদা দিব, এই বৈচিত্র্যর যে প্রতিনিধিত্ব সেটাকে আমরা নিশ্চিত করব, তাদের অংশগ্রহণটাকে নিশ্চিত করব জনপরিসরে, সেটি কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। আমরা দেখেছি ক্রমশ একটা ধর্ম ব্যবহারকারী একটা গোষ্ঠী ধর্মীয় কোনো বিশেষ ধর্মীয় যে দৃষ্টিভঙ্গি, সেই ধর্মীয় দৃষ্টিভঙ্গিগুলো অন্য সকলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং সেই চাপিয়ে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাতে আমাদের প্রিয় অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার খুব নাজুক কিংবা দুর্বল অবস্থান নিয়েছে। এবং যা থেকে এইটা ধারণা করতে অনেকের মধ্যে এই ধারণা হওয়াটা ভুল হবে না যে সরকারেরও এই ধরনের এক ধরনের প্রশ্রয় আছে কিনা। এবং এই প্রশ্রয়ের জায়গা থেকে আমাদের বেদনা, আমাদের কষ্ট, যে এই প্রশ্রয় দেওয়াটা আমরা চাইনি,
কারণ এই বাংলাদেশ আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ দেবে না, যেখানে এই বৈচিত্র্যের সমাবেশটা আমরা রাখতে পারবো। এবং আমরা যে সংবিধানের প্রশ্নটা করেছি, যে সংবিধান সংশোধনের প্রশ্ন, সেই সংবিধানের অনেকের উদ্বেগ কিংবা আমাদের আশঙ্কার জায়গাটা আছে যে সংবিধানের যে সংশোধন কিংবা পরিবর্তন কিংবা নতুন সংবিধান, সেই সংবিধানকে এই বৈচিত্র্যকে ধারণ করতে পারবে তো? এখনকার যে রাজনৈতিক জনপরিসরে যে অস্তিত্ব, জনপরিসরে যে যে আধিপত্য আমরা যে দেখছি, দুর্ভাগ্যজনকভাবে দেখছি, সেখানে এই আশঙ্কা তৈরি হচ্ছে যে এই সংবিধান ৭২ সালের সংবিধান, যেটা খানিকটা ত্রুটি থাকা সত্ত্বেও যে সংবিধানটা আছে, সেই সংবিধান বদলে ফেলার যে গল্প, সেই গল্পের মধ্যে দিয়ে কি আবার কোনো একটা বিশেষ মতবাদের আধিপত্য তৈরি হয় কিনা। ফলে আমরা ওই জায়গা থেকে শঙ্কিত। পরিষ্কারভাবে বলতে চাই যে সংবিধান সংশোধনের যে প্রস্তাব বা যে প্রকল্পগুলো আমাদের সামনে আছে, সেটা করতে গেলে অবশ্যই তার পেছনে জনগণের ম্যান্ডেট লাগবে। আর জনগণের ম্যান্ডেট নেওয়ার প্রথম রাস্তাটা হচ্ছে নির্বাচন। কিন্তু সংকট হচ্ছে, আবার দেখেন যে নির্বাচনের যে পদ্ধতি, সেটি হচ্ছে সংকটগ্রস্ত। অর্থাৎ নির্বাচন পদ্ধতিতে যদি সংস্কার না করে নির্বাচন, মারুফ, আমি আপনার কাছে আসবো, একটা দর্শক টেলিফোনে অনেকক্ষণ ধরে আছেন, তার সঙ্গে কথা বলি, আমরা সেদিকে যেতে চাই। জি হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, শুভরাত্রি। আপনার পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। জি, আমি শামসুল আরেফিন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচক হিসেবে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমি প্রথমে বলতে চাই, আসলে আমরা অনেক বিশ্লেষণধর্মী আলোচনা না করে যদি মোটা দাগে আলোচনা করি, আজকের অনুষ্ঠানের যে টপিক, যে সংস্কার এবং নির্বাচন নিয়ে ঐক্যবদ্ধ, আমার কাছে মনে হয় যে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়। শুধু সবচাইতে বড় রাজনৈতিক দল, দায়িত্বশীল রাজনৈতিক দল বিএনপি যদি ঐকমত্য পোষণ করে, তাতেই সমাধানটা হয়ে গেল। আমার কাছে মনে হয়েছে এখানে বিএনপি সবচাইতে বড় দায়িত্ব। বিএনপি একটু স্বার্থ চিন্তার বাইরে যে যদি একটু উদার হতে পারে, তাতে হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কতটা উদার হতে পারবে। আজকে পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে দাবি তোলা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, তারপরে কি বলে ইউনূস সরকারের পক্ষ থেকে, আসলে সেগুলো তো বিএনপি প্রত্যেকটাতে বিএনপি ভেটো দিয়েছে। এখন ক্ষমতায় যাওয়ার পরে এগুলো কি সংস্কার নয়? ফ্যাসিস্টের বিচার চাওয়া কি সংস্কার নয়? তো সংবিধান পরিবর্তনের কথা বলেছে ছাত্ররা, সেটি কি বিএনপি নেত্রীও তো একবার বলেছিল সংবিধান ছুঁড়ে ফেলে দিবে। তো তাহলে আসলে এগুলো সবই সংস্কার। এই সংস্কার বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে মেনে নিতে পারছে না, বিএনপি ক্ষমতায় গেলে কতটা মেনে নিবে আমি জানি না। তবে তারপরেও আমার কাছে মনে হয় যে এই ধরনের টকশোর মাধ্যমে যদি বিএনপিকে বোঝানো যায় যে সংস্কারের ব্যাপারে যদি একটু ন্যূনতম সংস্কার চলমান প্রক্রিয়া, এই কথাটি বলা হয়। ছাত্ররা বলে নাকি সংস্কার শেষ করতে হবে, চলমান প্রক্রিয়া চলবে, কিন্তু শুরুটা করে দেওয়া হোক। একটা 58 বছরে যে রাষ্ট্রযন্ত্রের মধ্যে একটা জরাজীর্ণ। ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে, আপনার ধন্যবাদ আপনার মতামতের জন্য। এই পর্যায়ে আবারও যাচ্ছি, মারুফ সংক্ষেপে বলুন। আমি একদম আমাদের দর্শক যেটা বলেছেন সেই পয়েন্টেই যেতে চাই। আসলে সংস্কার অর্থাৎ নতুন রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা প্রবর্তনের যে ম্যান্ডেট নেওয়ার কাজটি, সেটা নির্বাচন। নির্বাচন পদ্ধতিতে তো আমাদের অসুবিধা আছে। এই আচ্ছা মারুফ, আপনি সংক্ষেপে প্রশ্ন, আপনি বলছেন নতুন রাষ্ট্র ব্যবস্থা, এটা আবার কি জিনিস যদি বলেন? নতুন রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ নতুন সম্পর্কের, ক্ষমতা সম্পর্কের বিন্যাস। অর্থাৎ এখন আমার যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের মধ্যে যে সম্পর্কের ভারসাম্য আছে, সেই সম্পর্কের পুনর্বিন্যাস, সংস্কার বা পুনর্বিন্যাস, কিন্তু একদম নতুন কোনো কিছু না। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে যাচ্ছি সাইফুল ইসলাম চৌধুরী। জি বলুন। সবই তো আলোচনাটা হয়ে গেল। আমি একটা পরিবর্তনের কথা সবাই বলছে, আপনি যদি বলেন যে এর সঙ্গে সংযুক্ত করেন বিষয়গুলো। পরিবর্তনের কথা থেকে যেটা হলো, আমরা আসলে সংকটটা কোথায় তৈরি হয়েছে, আসলে আইন শৃঙ্খলা ভেঙে গেছে। আইন শৃঙ্খলা ভেঙেছে যেভাবে আমরা বলি না কেন, যে 16 বছর আওয়ামী লীগ শাসন করেছে এবং আওয়ামী লীগের লোকজনই পুলিশ বাহিনীতে ছিল, প্রশাসনে ছিল, এগুলো আমরা বলছি। একটা জিনিস আপনি দেখেন সেলিম ভাই, আপনি আমি কাছাকাছি বয়সেরই, আমরা 71 দেখেছি। 71 সালে বিকাল 4:30 পর্যন্ত যেই থানার পুলিশ পাকিস্তান সরকারের পক্ষে দাঁড়িয়ে পাকিস্তানি ফ্ল্যাগ মাথার উপরে উড়িয়ে কাজ করেছে, তারা বিকাল 4:30টার পরেই তারা কিন্তু পাকিস্তানি পতাকাটা নামিয়ে বাংলাদেশি পতাকা উড়িয়ে তারা বাংলাদেশের পক্ষে চলে গেছে। তারা যে লোকগুলোর সাথে 4:30 পর্যন্ত আড্ডা দিয়েছে থানার পুলিশ, 4:30টার পরে সেই লোকগুলোকে অ্যারেস্ট করেছে। অর্থাৎ পুলিশের চরিত্র হচ্ছে সবসময় রাষ্ট্রের সপক্ষে থাকা, রাষ্ট্র তাকে যদি আস্থায় নেয়। আমাদের সমস্যাটা হয়ে গেল যে আমরা জুলাই বিপ্লবের পরে আমরা পুলিশকে, শুধু পুলিশ না, অর্থাৎ ব্যুরোক্রেসি, সবাই রাষ্ট্রেরই কর্মচারী বা কর্মকর্তা, পুরো প্রশাসনকে আমরা একদম পুলিশ প্রশাসন সবকিছুকেই আমরা
একটা অনাস্থার মধ্যে নিয়ে এলাম, যে আমরা ওদের প্রতি আমাদের আস্থা নেই। যেমন একটু আগে দেখেন মশিউর যে কথাগুলো বললেন, সেটা হচ্ছে যে সেই পুলিশ থাকলো, সেই আমলা থাকলো, সেই শিক্ষক থাকলো, তাহলে কি হলো? তাহলে আপনি কি বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কাকে কোথা থেকে পড়াতে লাগাবেন? সেই পুলিশকে বাদ দেবেন, সেই আমলাদেরকে বাদ দেবেন? তার মানে এটা করলে পারে কিছুই থাকবে না, সবকে শূন্য করে ফেলবো? আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে তাদেরকে আস্থায় আনা। এর ভিতরে যারা অপরাধী, 71 সালেও যারা আপনার এক অপরাধী ছিল পুলিশদের ভিতরে তারা শাস্তি পেয়েছে, এখানেও সেটা হতে পারতো যে যারা প্রকৃতপক্ষে অপরাধী তাদেরকে শাস্তিতে এনে বাকিদেরকে আস্থায় আনা। আমরা কিন্তু আস্থায় আনিনি। এই যে আস্থায় না আনার ফলে যেটা হয়েছে, এই আস্থাহীনতাটা, এটা একটা সংক্রমণ, আতঙ্ক বিরাজ করছে, আপনি বলতে চাইছেন রোগ একটা। এই রোগটা যে আপনার, আমি কিন্তু ভয় পাই, আমরা যেহেতু মাঠ পর্যায়ে চাকরি করেছি, আমরা ভয় পাই যে সামনে নির্বাচনের সময় এই পুলিশ, এই প্রশাসন, এদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। তারা কিন্তু যে আতঙ্ক গত অগাস্টের 5 তারিখের পর থেকে তাদের ভিতরে রয়ে গেছে, সেই আতঙ্ক নিয়ে তারা নির্বাচন করতে গেলে পারে তাদের ভিতরে ভয় থাকবে যে আমরা কি আস্থায় আছি? তারা তো আস্থাহীনতার ভিতরে আছে। অতএব আপনি তাদের মাধ্যমে কোনোভাবে ভালো নির্বাচনও আশা করতে পারবেন না। আমি হলফ করে বলছি যে বাংলাদেশে বর্তমানে যে প্রশাসন আছে এবং যে পুলিশ আছে, তাদেরকে নিয়ে আমি কোনোভাবেই ভালো নির্বাচন করা সম্ভব না যদি তাদেরকে আমরা এখন আস্থায় না আনে। রাষ্ট্রকে এখন তাদের আস্থায় আনতে হবে। যারা অপরাধী তারা অবশ্যই শাস্তি পাবে, কিন্তু গণহারে সবাইকে এটা মনে করার কোনো কারণ নেই যে কাল সকালবেলা উঠে দেখি যে আমার নামে একটা চাকরি নেই, আদেশ চলে এসেছে। এই চিন্তাটা সবার মাথার ভিতরে কাজ করছে। হ্যাঁ, সেইটা থেকে দূরে আসতে হবে। সবাইকে আস্থায় নিয়ে এসে কাজ করে ভালো হবে। রিকনসিলিয়েশন, মানে একটা ইউনিফাইড সোসাইটি করতে হবে আপনি বলতে চেয়েছেন। এটা অবশ্যই লাগবে। এটা দেখেন সব দেশে হয়েছে। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আমি রাশেদ খান, আপনি কি বলবেন এই প্রসঙ্গে, যে বাংলাদেশটিকে একটি ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করতে হবে, সকল জাতিসত্তাকে এক করতে হবে, একটি গণতান্ত্রিক প্রসেসটা যদি শক্তিশালী, যেটা মানে বলবার চেষ্টা করে, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? শুনছিলাম তার কথা। দেখেন, আমি কিন্তু এই বিষয়টি এখানে তুলে ধরেছি, যারা অপরাধী তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। 2 মিনিট করে সময় দিব আমরা। এখন পুলিশের যারা অপরাধী তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? মাঠ পর্যায়ে কিন্তু এই যে হত্যাযজ্ঞ চালিয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, অন্যান্য বাহিনী, গোয়েন্দা সংস্থা, সাথে যুক্ত হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, পান্ডালীগ। তাদেরকে কি আপনি গ্রেপ্তার করতে পেরেছেন? আমি সেটাই বলছি, যেটি সাইফুল ভাই বললেন যে বর্তমান পুলিশকে রেখে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়, তাদেরকে আস্থায় নেওয়ার কথা বলছেন। কিন্তু অপরাধীরা তো এর ভিতরে রয়েছে, অপরাধীরা গ্রেপ্তার হয়নি। গণহত্যার বিচার আপনি কাদেরকে করবেন? এই যে পুলিশ যারা গণহত্যা চালিয়েছে তারা এখন ডিউটি পালন করছে, যারা সরাসরি এক্স্যাক্টলি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তারা এখন ডিউটি পালন করছে, তাদেরকে আপনি ধরেন নাই। ওই যে 71-এর পরে কি হয়েছিল, শেখ মুজিব পাকিস্তানের আমলা কামলা সামলাদের নিয়ে দেশ চালাতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে না? ঠিক এই যে ইউনূস সরকার আজকে ব্যর্থতার পথে তিনি যাচ্ছেন কেন? কারণ তিনি প্রশাসনকে আসলে ঢেলে সাজাননি, তিনি গোয়েন্দা সংস্থাকে ঢেলে সাজাননি, কোনো একটি প্রতিষ্ঠান ঢেলে সাজাননি। দেখেন, উপদেষ্টাদের কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন বক্তব্যে বলেছে যে সব জায়গায় তো আওয়ামী লীগ, কারে বাদ দিব? তো আপনার যদি চিন্তা হয় ওইরকম, আপনি তো কাউকে শাস্তি দিবেন না। আপনি তো চাচ্ছেন, আপনি মনে করছেন যে এখন যদি আওয়ামী লীগের এদেরকে সরিয়ে দিই তাহলে তো ওই বিএনপি, জামাত বা অন্য দলে সবাই চলে আসবে, তো আমি যে নতুন দল গঠন করলাম আমার এরা তো আসতে পারলো না। তো সেই জায়গায় এই আওয়ামী লীগকে ভয়ে রেখে যতটা কাজ করানো যায় এই কাজটাই সরকার করছে। তো আমার মনে হয় এটি সরকার ভুল করছে। সর্বশেষ যেটি বলবো, দেখেন ঠিক আছে সরকার রাষ্ট্র সংস্কার করতে চাই, মোশাররফ ভাই আপনি কি রাষ্ট্র সংস্কার চান না? অবশ্যই চাই। ববি আজাদ ভাই চাই না, মশহুর চান না, আমরা এখানে যারা আছি প্রত্যেকে রাষ্ট্র সংস্কার চাই। আমাদের মতামতের ভিন্নতা থাকতে পারে, কারণ আমাদের দল কিন্তু কারোর এক না, আমাদের দলের প্রত্যেকের আলাদা কর্মসূচি আছে, কিন্তু আমরা প্রত্যেকে গণহত্যার বিচার চাই। প্রত্যেকে আমরা চাই যে আওয়ামী লীগ যে অন্যায় করেছে এই অন্যায়ের ক্ষমা করা যাবে না। কিন্তু আমার কথা হলো 7 মাসে আপনি গণহত্যার বিচার যে করতে চান কতটুকু দৃশ্যমান করেছেন? আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে এখনো পর্যন্ত মামলা করতে পারেননি। আপনি জাতীয় ঐক্য সংহতি যেখানে আপনার ধরে রাখা দরকার ছিল সেখানে আপনার বক্তব্যের কারণে কিন্তু সেই জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়েছে। আজকে রাষ্ট্র সংস্কার প্রত্যেকটা দল চাচ্ছে, সুতরাং দলগুলোকে শত্রু মনে করার কোনো কারণ নেই। আমি এখনো বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে
আপনার উপরে, অন্য উপদেষ্টাদের উপরে অনেকের উপর আস্থা নাই, আপনার উপর আস্থা রয়েছে। সুতরাং আপনি আমাদেরকে ডাকেন, সহযোগিতা চান, প্রত্যেকে আমরা আপনাকে সহযোগিতা করব। ধন্যবাদ, ধন্যবাদ রাশেদ খান। মশিউর রহমান, খুব 2 মিনিটের ভিতরে বলতে হবে আপনাকে। প্রথমত হচ্ছে এই সরকার কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারছে না? 1 মিনিটের ভিতরে বলতে হবে। 2 মিনিটের মধ্যে বলবো। জি জি। কেন পারছে না? কারণ এই সরকার কোনো রাজনৈতিক দল এই সরকারের নাই, এবং যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে বিএনপি এবং জামাত, তারা এই সরকারকে প্রপারলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হেল্প করছে না। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত, এবং আমি যদি মোটা থেকে বলি বিএনপি এবং জামাত, এখন পর্যন্ত আপনি একটা প্রোগ্রামও পাবেন না, একটা দাবিও পাবেন না যে এই বড় দুটো দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এখন পর্যন্ত একটা প্রোগ্রাম করেছে। তৃতীয়ত, পুলিশ কেন বাধা দেয় না, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কেন হচ্ছে সব জায়গায় নিয়ন্ত্রণ করতে পারে না, বা হিজবুত তাহরীরের প্রোগ্রাম কেন পুলিশ নিয়ন্ত্রণ করতে পারে না? আপনি জানেন গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে একটা প্রোগ্রামে পুলিশ বাধা দিয়েছে, সেখানে পুলিশকে পিটিয়ে কিছু বামপন্থী ছাত্র সংগঠন পুলিশকে পিটিয়ে মাটির সাথে শোয়াই দিছে। তো পুলিশ যদি বাধা দিতে যায়, এইভাবে আপনি তাদেরকে পিটিয়ে মাটির সাথে শোয়াই দিবেন, তাহলে এই পুলিশ আসলে কয়দিন টিকবে? কারণ জুলাই বিপ্লবের পরে এই পুলিশের মেরুদণ্ড কতটুকু শক্ত আছে বা কি আছে সেটা আপনি খুব ভালো করেই জানি। আর একটা ব্যাপার হচ্ছে, খুবই সূক্ষ্মভাবে তরুণদের দিকে একটা বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে এবং প্রোপাগান্ডার শিকার হচ্ছে যে তরুণরা মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের বিরুদ্ধে। এটা খুবই হীনমন্যতার পরিচয়, কারণ এই তরুণরা, আমরা যখন এনসিপি গঠন করেছি, এনসিপি গঠনের পরে প্রথম আমরা যে আমাদের কার্যক্রম শুরু করেছি, অর্থাৎ সেই কার্যক্রম আমরা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে আমরা এনসিপি আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য, প্রকৃত চেতনাকে, আমরা সেখান থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি। সেখানে আমরা এভাবে স্লোগান দিয়েছি, ৭১-এর চেতনা ২৪ দিবে পাহারা। আর একটা ব্যাপার হচ্ছে, ভাষা আন্দোলন বলেন, যা কিছু বলেন, ২৪-এ সেটাকে ধারণ করে, কিন্তু ২৪-এ ধারণ করেন একটা জিনিস, সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের গত ১৬ বছরের যে আওয়ামী ন্যারেটিভ আছে, যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, সবকিছু আওয়ামী লীগ করছে, এছাড়া কেউ মুক্তিযুদ্ধের সাথে জড়িত না, এই আওয়ামী ন্যারেটিভ এটা তো অনেকেই গ্রহণ করে না। এটাই বলছি যে তরুণরা যেটা অস্বীকার করে যে এই আওয়ামী ন্যারেটিভকে তরুণরা মানে না। আবার ভাষা আন্দোলনে শেখ মুজিবের কি অবদান ছিল, যতটুকু পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, আমি আসলে সেখানে শেখ মুজিবের কোনো অবদানই দেখি না। বলা হচ্ছে যে ভাষা আন্দোলনের মূল নায়ক ছিল শেখ মুজিবুর রহমান। তরুণরা সেই ভাষা আন্দোলনের সেই শেখ মুজিবের ন্যারেটিভটাকে পছন্দ করে না। এখন যখন তরুণরা এটাকে বলে যে আপনার আওয়ামী ন্যারেটিভটাকে তরুণরা পছন্দ করছে না, অর্থাৎ মুক্তিযুদ্ধ বলেন, ৭১ বলেন, ৯০ বলেন, তারা যে আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠা করছে সেটাকে তরুণরা অস্বীকার করছে এবং অস্বীকার করেই যাবে। এখন সেটাকে যদি আপনারা মনে করেন যে এই তরুণরা মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে, ভাষা আন্দোলনকে অস্বীকার করছে, তাহলে তরুণদের সাথে এক প্রকারের মানে প্রতারণা এবং ধন্যবাদ মশিউর রহমান। এই পর্যায়ে আমি যাচ্ছি ববি, যে খুব সংক্ষেপে বলতে হবে, খুব সংক্ষেপে ১ মিনিটের ভিতরে শেষ করতে হবে। ছোট্ট করে একটা জিনিস বলি যে বাংলাদেশের সব তরুণ এনসিপি না, এনসিপি সব তরুণ না, তবে এনসিপিতে যারা আছেন তারা তরুণ। আর ২ নম্বর হলো যে পাকের ঘরে কে রে, আমি চিনি খাই না, বেসিক পয়েন্টটা হলো আমার মনে হয় না কেউ এনসিপি বা তরুণ কোনো গোষ্ঠীকে আখ্যায়িত করছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বা এগুলোর ইতিহাস বিকৃতি বা এগুলোর জন্য, বাট কিছু সংখ্যক লোক করছে, তাদের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। আমি নিজে কনফিডেন্টলি বলতে পারি, আমার ধারণা অ্যাটলিস্ট এনসিপি বা এখানে যারা আছেন, এখানে সম্পৃক্ত যারা আছেন, এইসব কোনো দলের এইটার সাথে সম্পৃক্ততা নাই। কিন্তু বাইরে যাদের আছে, সরকার, আইনশৃঙ্খলা বাহিনী বা সব কিছুর দুর্বলতার মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করতে সক্ষম হচ্ছে না, এবং এইটা বাংলাদেশের আগামী রাজনীতির জন্য অনেক নেতিবাচক হতে পারে। সো এই জায়গাগুলোর কারণেও কিন্তু এনসিপি, নতুন দল, বিএনপি বা আমরা সবাই একত্রিত কাজ করার গুরুত্বটা আরো বেশি। ধন্যবাদ। অধ্যাপক মারুফ, ১ মিনিটে বলতে হবে। অবশ্যই। আমার মনে হয় যে আমাদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। পার্থক্যের জায়গাটা হচ্ছে যে আমরা একটা ঐকমত্য চাই। ঐকমত্যের প্রথম শর্তটাই হচ্ছে যে আমরা রাষ্ট্রের সংস্কার চাই। সেই সংস্কার করার মধ্য দিয়ে আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের একটা গণতান্ত্রিক সমাজ করতে হবে। আমি এখানে অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্য যারা আছেন, তাদের আসলে আরেকটু ধৈর্য এবং সহযোগিতা দরকার। ধন্যবাদ। সাইফুল ইসলাম চৌধুরী। জি, ধন্যবাদ। দিন শেষে আমরা সবাই বাংলাদেশের মানুষ, অতএব এই দেশটাকে টিকিয়ে রাখতে হবে। যদি আমরা অন্যদিকে টানা হেঁচড়া করি, শকুন কিন্তু ডানা মেলতে পারে। আমাদের একটাই কাজ, দেশটাকে বাঁচিয়ে রাখা, দেশের স্বাধীনতা ঠিক রাখা, এবং সেজন্য যেটাই হোক না কেন আমাদেরকে সবার প্রতি সহানুভূতি সম্পন্ন থেকেই রাজনীতিতে এগোতে হবে। ধন্যবাদ। মনে করার কোনো কারণ নেই যে আমি অনেক বড় দায়িত্ব। আমি সাবিল ইসলাম ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, বিএনপি এই জায়গায় সবচেয়ে বেশি শঙ্কিত। বিএনপি এই যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশটাকে রক্ষা করা,
যার কারণে বিএনপির মতো একটি বড় বৃহত্তর দল কিন্তু আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। আমরা ছাত্র বন্ধু যারা আছে তাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই, তাদের নানা স্বপ্ন আছে, নানা কর্মসূচি আছে, আগামী নির্বাচন তারা ফেস করুক, তারা কর্মসূচি দেউক। যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন আমরা সেকেন্ড রিপাবলিক করব, আমাদেরকে যদি নির্বাচিত করেন আমরা সংবিধান নতুনভাবে লিখব, আমাদেরকে যদি নির্বাচিত করেন আমরা বাংলাদেশে এই পরিবর্তন এনে দেব। দেখেন জনগণ যদি তাদের পক্ষে থাকে আমরা জনগণের। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন।